চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রোতা বন্ধুরা, বরাবরের মতো এবারও একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটি সময়টা ছিল 2013 সালে এবং এই ঘটনাটি আমার যে জেলা, রাজবাড়ী জেলা। ঘটনাটির স্থান রাজবাড়ী জেলার পাচুরিয়া ইউনিয়নে। এই পাচুরিয়া থেকে রাজবাড়ীতে আসার জন্য একটি রাস্তা রয়েছে। এটি শহর রক্ষাকারী যে বাঁধ রয়েছে, এই বাঁধ ঘেঁষা রাস্তাটি। সাধারণত বেশি রাতের বেলা এই রাস্তায় কেউ চলাফেরা এমনিতেও করে না, খুব ইমার্জেন্সি ছাড়া আর কি। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে রকিব এবং সময়টি হচ্ছে 2013 সালে। তো রকিব হঠাৎ করে তার কাছে রাতের বেলা ফোন আসে। তো বলা হয় তার একজন খুব ঘনিষ্ঠ আত্মীয় হঠাৎ করে অসুস্থ হয়ে রাজবাড়ীর সদর হসপিটালে ভর্তি, এবং তাকে এই খবরটি দেওয়ার পরে খুব ঘনিষ্ঠ আত্মীয় যেহেতু, তো রকিবের মোটরসাইকেল ছিল। তো রকিব চিন্তা করে যে এখন তাহলে যেহেতু মোটরসাইকেল আছে আমি তো যেতেই পারবো, সমস্যা নেই। তো রকিব মোটরসাইকেল নিয়ে বাসার থেকে বের হয় এবং পরিবারের সদস্যদেরকে ওই আত্মীয়র অসুস্থতার খবর জানায় এবং পরিবারের সদস্যরাও বলে যে ঠিক আছে তুমি যাও। এখন এমত অবস্থায় সে যে একা যাবে, এখন চিন্তা করা হয়েছে তাহলে অন্য কোনো বন্ধুদেরকে সাথে নিয়ে যাই। কিন্তু ওই অবস্থায় যাদেরকেই ফোন দিচ্ছিল, মোবাইলে কল দিচ্ছিল, যেহেতু অনেক রাত ছিল, রাত প্রায় 2-2:30 বাজে, তখন কিন্তু কেউ, আর ওই সময়টা ছিল আবার শীতের রাত, এই কারণে অনেকেই গভীর ঘুমে বিভোর হয়েছিল, যার কারণে যাদেরকে ফোন করেছিল তারা কেউই ফোনটা রিসিভ করেনি। নিরুপায় হয়ে রকিব একাই মোটরসাইকেল নিয়ে বাসার থেকে বের হয়। রকিব যখন পাচুরিয়া থেকে তার বাসার থেকে মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছিল, তো পাচুরিয়া থেকে রাজবাড়ী আসার জন্য মাঝখানে একটি বাজার পড়ে, এটার নাম হচ্ছে উড়াকান্দা বাজার। তো উড়াকান্দা বাজার থেকে বাঁধের রাস্তা থেকে আরেকটু বাম সাইড দিয়ে নেমে যেতে হয়, সেখান দিয়েই রাজবাড়িতে আসাটা অনেক সহজ হয়। যদিও ওই পথটা ওই সময় অনেক নির্জন থাকে, এমনিতেও নির্জন থাকে, কিন্তু রাতের বেলা আরো বেশি নির্জন থাকে। তারপর রকিব সেই রাস্তাটি বেছে নিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো রকিব যখন ওরাকান্দা বাজার থেকে বাম দিক দিয়ে বাইকটা শহর রক্ষাকারী বাঁধ থেকে একটু ঢালু রাস্তা, নিচের রাস্তা দেশে বেশ ঢালু রাস্তা থাকে আর কি, ওখানে বাইকটি নামিয়ে দিয়ে সেই পথ দিয়ে আসতে থাকে। তো আস্তে আস্তে দাঁতশি নামক একটি জায়গা আছে, সেখানে আরেকটি বাজার রয়েছে। এই দাঁতশি বাজারের ঠিক আগে সে মোটরসাইকেলের লুকিং গ্লাসে হঠাৎ করে সে দেখতে পায় পেছনে মনে হয় কেউ বসে আছে। তো সে চিন্তা করে যে যেহেতু মোটরসাইকেল চালাচ্ছে এমনিতেও ভুল দেখতে পারে, কিন্তু স্পষ্ট না দেখলেও তার মনে হচ্ছিল যে লুকিং গ্লাসে যে কেউ মনে হয় বসে আছে পিছন। তখন রাকিব যেটি করে সেটি হচ্ছে যে প্রথমত সে দোয়া কালাম পড়া শুরু করে। তো তারপর সে মোটরসাইকেল যথারীতি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ রাকিব ফিল করে যে তার মোটরসাইকেলের স্পিড যে স্পিডে ছিল, মনে হচ্ছে স্পিডটা আগের থেকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো রাকিব তখন একটু ভয় পাওয়া শুরু করে, যদিও সে অনেক সাহসী ছিল, সে অনেক ভয় পাওয়া শুরু করে। তো ওই সময়টাতে রাকিব যে কাজটি করে সেটা হলো মোটরসাইকেলটা সে আপ্রাণ চেষ্টা করে মোটরসাইকেলের ব্রেক করে মোটরসাইকেলটা থামানোর জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার যে মোটরসাইকেলটা কোনোভাবেই থামানো যাচ্ছিল না, কোনোভাবেই রাকিব মোটরসাইকেলটি থামাতে পারছিল না। এবং তখন আরেকটি ঘটনা রাকিব প্রত্যক্ষ করে, সেটাই হচ্ছে যেহেতু চাঁদের আলো ছিল, তখন চাঁদের আলোতে মোটরসাইকেলের ছায়াটি পড়েছে রাস্তার পাশে। তখন রাকিব ওই ছায়ার দিকে তাকিয়ে দেখে যে তার পেছনে একটি ছায়া বসে আছে। মনে হচ্ছে তার পেছনে যদি একজন মানুষ বসে থাকে, ঠিক যেরকম ছায়া পড়ে, মনে হচ্ছে ঠিক ওরকমই একটি ছায়া
তার পেছনে বসে আছে এবং এতটুকু সে ফিল করে এবং সে ওই ছায়ার দিকে তাকায় দেখতে পারে যে এই ছায়ামূর্তিটি একটি মহিলা মানুষের। কারণ ওই ছায়ামূর্তির যে চুল, বড় বড় চুল, মোটরসাইকেল যখন চলছিল বাতাসে সেই চুলটা পেছন দিকে উঠছিল, ঢেউ খেলছিল। এটিও রাকিব ছায়ার দিকে তাকিয়ে, বিশেষ করে ওই মোটরসাইকেলের যে ছায়াটি হয় সেই দিকে তাকিয়ে দেখতে পারে। তো তখন ও বুঝতে পারে যে এখন সে খুব বিপদে পড়ে গিয়েছে। তখন কি করবে, মোটরসাইকেল তো থামাতে পারছে না। তখন ওই অবস্থাতেই মোটরসাইকেল চালাতে চালাতে আরেকটু সামনের দিকে, দার্শিত থেকে আরেকটু সামনের দিকে একটি জায়গা আছে, এর নাম হচ্ছে নূরপুর বলে। তো এই নূরপুরের কাছে এসে পাশে দেখে রাস্তায়, যেহেতু সে ওই দিক দিয়ে সবসময় চলাফেরা করে, তো আগে থেকেই মানে দেখেছিল যে রাস্তার পাশে একটি খুব অল্প পানির একটি খাদের মতো রয়েছে। তখন মোটরসাইকেল যে কোনো উপায়ে থামানোর জন্য সে চিন্তা করছে, এখন থামাতে গেলে কোনো গাছ বা দেয়ালের সাথে যদি ধাক্কা দেয় এই স্পিডওয়ালা মোটরসাইকেল, তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। এই জন্য রাকিব যে কাজটি করে সেটি হচ্ছে এই মোটরসাইকেলটি এই খাদের মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেখানে সে সফলও হয়। যখন মোটরসাইকেল খাদের মধ্যে নামিয়ে দেয় তখন মোটরসাইকেল পানির মধ্যে গিয়ে পড়ে এবং সে রাকিব তেমন কোনো আহত হয় না। কিন্তু এই যখন ধপাস করে এই মোটরসাইকেলটি পানির মধ্যে পড়েছে, তখন আশেপাশে যে বাড়ি ছিল তারা চিন্তা করেছে যে কি ব্যাপারে এত শব্দ, এত জোরে শব্দ হলো কি। তখন বেশ কয়েকজন লোক বের হয়েছে বাসা থেকে বের হওয়ার পর টর্চ মানে জ্বালিয়ে দেখে যে নিচে একটা লোক পানির মধ্যে পড়ে গিয়েছে। সে আহত অবস্থায় গোংরানোর মতো শব্দ করছে। তখন কয়েকজন গিয়ে ওখান থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তাকে উদ্ধার করতে গিয়ে একটি সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে যে কয়েকজন লোক মিলে তাকে যখন টেনে তোলার চেষ্টা করছিল, তার শরীরটা এত ভারী মনে হচ্ছিল তাদের কাছে, কিছুতেই এই বডিটাকে টেনে তুলতে পারছিল না, মানে রাকিবের দেহটাকে টেনে তুলতে পারছিল না। তখন আরো লোকদেরকে ডাক দেয়া হয়। প্রায় 15 থেকে 16 জন মিলে এই রাকিবকে পানি থেকে টেনে তোলে। এটা অদ্ভুত ব্যাপার, কারণ তার ওজন ছিল বড় জোর 60 কেজি, মানে 60 কেজি। কিন্তু এটা তুলতে 15-16 জন লোক লাগবে, এটা কিন্তু অকল্পনীয় ব্যাপার ছিল। এবং তাদের কাছে মনে হচ্ছিল, তাদের মানে বর্ণনা অনুযায়ী, যে মনে হচ্ছিল তারা কোনো পাথর টেনে তুলছে। তাকে ওখান থেকে তোলার পরে, যেহেতু সে তেমন অতটা আহত হয়নি, মোটামুটি যেহেতু ঠান্ডার সময় ছিল, পানির মধ্যে পড়েছিল, সেন্সলেস হয়ে যায় ঠান্ডাতে। তো তখন তাকে একটু জ্ঞান ফেরানো হয়, বিভিন্ন একটু ট্রিটমেন্ট করে আগুনের মানে একটু তাপ দিয়ে। তখন সে পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে। ওই অবস্থায় তার পরিবারের লোকদেরকেও খবর দেওয়া হয়, কিন্তু রাতের বেলা ওনাদেরকে আশ্বস্ত করা হয় যে না, সে ভালো আছে, আপনারা সকালে আসেন। তো সকালে এসে তার পরিবারের লোকগুলো রাকিবকে মানে নিয়ে যায়। কিন্তু এই ঘটনাটি এখানেই শেষ নয়। এরপরে এই যে ছায়ামূর্তি যেটি হঠাৎ করে মোটরসাইকেলে তার উপর চেপে বসেছিল, এটি তার আর পিছু ছাড়ে না। বিশেষ করে একদিন এমন একটি ঘটনা ঘটে যে রাকিব ঘুমিয়ে আছে, তো সে ফিল করছিল যে তার পাশে কেউ একজন শুয়ে আছে, বড় চুলওয়ালা কোনো মানুষ শুয়ে আছে। একদিন এই ঘটনাটি যেদিন ঘটে, তখন রাকিব খুব ভালো করে মানে খেয়াল করে এটা কে। তখন তাকিয়ে দেখে যে মোটামুটি যতটুকু দেখা যাচ্ছিল অন্ধকারে, যে চেহারাটি ভয়ঙ্কর রকমের কালো। একে তো ঘরে অন্ধকার, যতটুকু আবছা আলো ছিল, তো ভয়ঙ্কর রকমের কালো। কারণ আলো কিভাবে দেখতে পেল, ওইখানে কিন্তু মানে ইলেকট্রিসিটি ছিল তার ঘরে, যেহেতু ডিম লাইট আমরা জ্বালিয়ে অনেক সময় ঘুমাই আর কি, যে ডিম লাইটের আলোতে সে দেখছে ভয়ঙ্কর রকমের কালো একটা চেহারা। মাথার চুলগুলো অস্বাভাবিক রকমের বড়, এত বড় চুল সাধারণত কোনো মেয়েদের হয় না। তার পাশে শুয়ে আছে। তখন রাকিব চিৎকার করে ওঠে, তার চিৎকার বাড়ির অন্য সদস্যরা চলে আসে। তখন আবারও রাকিব সেন্সলেস হয়ে যায়। রাকিবের যখন জ্ঞান ফেরে, তখন বেশ কিছু
মানে হুজুরদের কাছে নিয়ে যাওয়া হয়। তখন হুজুররা তার ট্রিটমেন্ট করা শুরু করে এবং বলে যে রাতের বেলা এই বের হওয়ার সময় একটি দুষ্টু জিন তার উপর সওয়ার হয়েছিল এবং এটি তার থেকে সহজে যেতে চাচ্ছে না। দেখ, আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পর রাকিব সুস্থ হয় এবং এখনো সে সুস্থ অবস্থায় আছে, সে ভালো আছে। বর্তমানে একটি মোবাইল অপারেটর কোম্পানিতে সে চাকরি করে। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ শ্রোতা বন্ধুদেরকে, ধন্যবাদ রাসেল ভাইকে ঘটনাটি প্রচার করানোর জন্য। তো সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আফনান আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। চলুন শুনে আসি হসপিটালের লাশের একটা চমৎকার ঘটনা। স্টে টিউন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হাসিবুল হাসান রনি বলছি। জিজ্ঞেস করছি না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমি মিরপুর সারাপাড়ার বাসিন্দা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। 2002 সালে আমি পাবনা সদর হাসপাতালের সংলগ্নে একটি ডায়াগনস্টিক সেন্টারে আমার বোনের হাজবেন্ডের দ্বারা আমি একটি প্যাথোলজি ল্যাবে প্রশিক্ষণ নিতে যাই। প্রশিক্ষণ চলাকালীন আমাদের কাজগুলো ছিল হচ্ছে ব্লাড কালেকশন করা পেশেন্টের কাছ থেকে। বেশিরভাগ ব্লাডগুলা কালেকশন হতো আমরা পাবনা সদর হাসপাতালের যেই প্যাথোলজি ল্যাব ছিল ওখানে অধিকাংশ পরীক্ষাগুলোই হতো না। সো আমরা ওই পরীক্ষাগুলো কালেক্ট করে আমরা এখান থেকে করে নিতাম, প্লাস পরবর্তীতে ডেলিভারিটা ওখানে দিয়ে হতো আর কি। তো কোনো একদিন বিকালের দিকে আমাদের অফিসটা ক্লোজ হতো রাসেল ভাই 9টার দিকে, পাবনা সদর হাসপাতালের সংলগ্নে ছিল যেহেতু। তো কোনো একদিন বিকালের দিকে আর কি 2002 সালের কথা বলছি, আমাকে ডায়াগনস্টিক থেকে বলা হলো যে রনি, একটা ব্লাডের কালেকশন আছে, সদর হাসপাতালে যাও, দোতলায় এত নম্বর ওয়ার্ড, এত নম্বর বেডে। তো অনেক আগের কথা যেহেতু রাসেল ভাই আমার অতটা খেয়াল নেই বেড নাম্বার ওয়ার্ড নাম্বারটা। তো আপনার সদর হাসপাতালটা বেসিক্যালি ছিল হচ্ছে গিয়ে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নামা যেত, মানে একদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনি উঠলে পরে হাসপাতালটা লম্বা, পুরাটাই হচ্ছে কি বারান্দা, হাতের ডান সাইডে বারান্দা, বাম সাইডে হচ্ছে কি ওয়ার্ড গুলো। তো বারান্দা দিয়ে বের হয়ে বারান্দা দিয়ে উঠে তারপরে ওদিক দিয়ে সোজা চলে গেলে আবার ওই পাশ থেকেও আরেকটা সিঁড়ি যেটা দিয়ে নামা যেত। তো দুটো সিঁড়ি ছিল, দুপাশ দিয়ে রোগীরা উঠতো। তো বিকাল গড়িয়ে যখন সন্ধ্যার দিকে আমি একটু ডিলে করেই গেলাম ব্লাডটা কালেকশন করতে। তো সন্ধ্যার দিকে মোটামুটি আমি যখন হাসপাতালের কাছাকাছিতে তখন ঠান্ডা বাতাস বইছে, আকাশে অনেক মেঘ করেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে বলা যায়, 1 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, কিন্তু অনেক বেশি আর কি মেঘ করেছে আর কি, বড় ধরনের একটা ঝড় হবে এরকম কিছু। তা আমি এটা দেখি একটু তাড়াতাড়ি করে গেলাম যে আর্লি ব্লাডটা কালেকশন করে আমি স্যাম্পলটা নিয়ে আসি আমার ল্যাবে। তো আমি এই সিঁড়িতে উঠে জাস্ট ব্লাডটা কালেকশন করছি। সিরিঞ্জে আমি যখন ব্লাডটা টেনে নিয়ে এসে সিরিঞ্জটা নিডেলটা বের করে যখন পেশেন্টকে কটন দিয়ে হাতটা ক্লোজ করে দিলাম, ইন দ্য মিন টাইম রাসেল ভাই কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে যাওয়ার পরে আমি অ্যাজ ইউজুয়াল কারেন্ট যেতেই পারে, এটা আর মফস্বল শহরগুলোতে একটু কারেন্ট বেশি যায়, তখন আরো বেশি যেত আর কি, এই এখনকার তৎকালীন সময় থেকে বেশি যেত আর। তো আমি সবসময় যেটা করতাম সেটা হচ্ছে কি, আমি যদি কখনো দোতলায় উঠতাম, এদিক দিয়ে উঠতাম ওদিক দিয়ে নামতাম আর কি। হাসপাতালটা একটা চক্কর দেওয়া হতো, তা আমার কাছে ভালো লাগতো আর কি, পরিবেশটাও খুব সুন্দর ছিল। তো যেহেতু আমি পাশাপাশি ল্যাবে কাজ করতাম, হাসপাতালের অধিকাংশ স্টাফই আমাদের পরিচিত ছিল।
তো আমি যখন ওই পাশ থেকে নামছি, কারেন্ট চলে গিয়েছিল। তখন আমি একটা মোবাইল ইউজ করতাম, সিমেন্স C25, অনেক আগের মডেল সিমেন্স C25। খুব বেশি আলো হতো না, বিকজ অফ ওগুলাতে কোনো টর্চের ব্যবস্থা ছিল না। যার দরুন আমি ওইটা নিয়ে ওইটার আলোর প্রভাবেই আমি ওই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করি। যেদিক দিয়ে উঠি ওটার বিপরীত সাইডে যে সিঁড়িটা, সেদিক দিয়ে নামার চেষ্টা করি। তো যেহেতু আলো বেশি হতো না, সেহেতু আস্তে আস্তেই নামার চেষ্টা করতেছিলাম। এর মধ্যে রাসেল ভাই খুব বাইরে বাতাস ছেড়ে দিল, আর প্রচন্ড বিজলি চমকাচ্ছিল, অনেক বেশি বিজলি চমকাচ্ছে। খুব বেশি আর কি, বড় ধরনের একটা ঝড় হবে এরকম একটা আশঙ্কা। বাদে ভাই আমি সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করতেছি। নামার পরে রাসেল ভাই সিঁড়ির ঠিক গোড়াটায়, যেখানে সিঁড়িটা 3টা পার্ট ছিল, 3টা পার্ট নামার পরে 3টা পার্টে এমন একটা গ্রাউন্ড ছিল, যে গ্রাউন্ডের মধ্যে আপনার ফ্লোরে অনেক স্পেস ছিল, যে স্পেসে আপনার 2-3টা মোটামুটি স্ট্রেচার রাখা যায়। তো আমি অ্যাজ ইউজুয়াল নামলাম, নেমে যখনই ডান সাইডে তাকালাম, হঠাৎ করে নামার পরে ডান সাইডে তাকালাম, হঠাৎ করে কেন জানি বিজলিটা খুব বেশি জোরে চমকে উঠলো। ডান সাইডে তাকানোর পরে আমি দেখতে পেলাম ওখানে স্ট্রেচারে একটা লাশ শোয়ানো। রাসেল ভাই, লাশ থাকতেই পারে, যখন আমি হাসপাতালে মেডিকেলের ওয়ার্কিং এর সাথে ইনভলভ, সেও তো আমার এগুলা দেখে অভ্যস্ত। আমি এজ ইউজুয়াল তেমন একটা কিছু ফিল করিনি। যেহেতু সন্ধ্যার কাছাকাছি সময়, কিছুটা আলো প্রবেশ করছে, কিছুটা বিজলি চমকাচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে সবকিছু, আমি বুঝতে পারছি যে লাশটার গায়ে একটা প্রিন্টের চাদর দিয়ে লাশটা ঢাকা। লাশটার হচ্ছে কি পা দুটোর শোয়ানোর পরে সোজা হয়ে উপরের দিকে থাকার কথা, সেখানে লাশটার পা দুটো উল্টা করে, আমরা বেসিক্যালি যে ভূত না, জিন টাইপের যেরকম পা দেখি, যে পা ঘুরানো থাকে, ঠিক ওরকম। যাই হোক, আমি ওটা দেখে একটু কাছে গেলাম যে পাটা এরকম কেন। তো যাবার পরে রাসেল ভাই দেখতে পারলাম যে পাটার রগ আসলে কাটা, দুটো পায়েরই রগ কাটা, আর স্ট্রেচারের পাশে একটা হাত একটুখানি বের হয়ে আছে, ওই হাতটাও এরকম রগ কাটা। এর মধ্যে রাসেল ভাই কোথা থেকে একটুখানি বাতাস এসে লাশটার মুখের চাদরটা সরিয়ে দেয়। একটু অদ্ভুত ঘটনা হচ্ছে, সরিয়ে দেওয়ার পরে ওই ফার্স্ট টাইমটা আমি ভয়টা পাই। সরিয়ে দেওয়ার পরে আমি যখন মুখের দিকে তাকানোর পরে খুব বিভৎস আর কি চেহারা করে লাশটা শুয়ে আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার জিভাটার ভিতরে রাসেল ভাই কামড় দিয়ে আছে। আমরা জিভের আর কি কথায় লজ্জা পেলে কিংবা একটু আপসেট হলে জিভে যেরকম ভাবে কামড় দিই, জিভ অর্ধেক বের করে, ঠিক ওরকম ভাবে জিভে কামড় দিয়ে চোখটা বন্ধ করে সে শুয়ে আছে। তো মুখটা দেখতে খুব অদ্ভুত লাগলো, মনে হলো যে ঘন্টা 3-4 আগে হয়তো বা মারা গেছে, লাশটা পোস্টমর্টমের জন্য ওখানে রাখা। এনিওয়ে, আমি ওইটা দেখে একটু ভয় পাওয়ার জন্য আমি ওই জায়গাটা লিভ করার ট্রাই করলাম। যেহেতু এই সিঁড়ি দিয়ে নেমেছি, সেহেতু আমার হাসপাতালের নিচতলার ওই মাথায় যাওয়ার পরে আমি গেটটা পাবো। তা আমি যখন লাস্টটা লিভ করে আমি যখন রওনা দেওয়ার পরে ওখানে একটা ওয়ার্ড মাস্টার ছিল, জাফর ভাই। ওয়ার্ড মাস্টারের সাথে আমার দেখা হয়। জাফর ভাই আমাকে বলছিল, সবাই আমাকে মজা করে ওখানে শালাই বলতো, যেহেতু আমার বোনের হাজবেন্ডের পরিচয়, ওখানে আমি কাজ শিখতে যাই, তো সবাই মজা। তো জাফর ভাই আমার সাথে মজা করে বললো যে, কিরে শালা, তুই এখানে কি করিস? তা বললাম, জাফর ভাই একটা কালেকশন ছিল, এখানে একটা লাশ পড়ে আছে, কিরকম অবস্থা, এটা কি পোস্টমর্টমের জন্য নাকি? তো জাফর ভাই আমাকে বলতেছে, এটা হচ্ছে কি তোর ব্যাঙের লাশ। আমি বললাম, ব্যাঙের লাশ মানে? তখন সে আমাকে বললো যে, ব্যাং বাবুর নাম শুনিস না, পাবনার শহরের এককালীন এখনকার সময় তাস, তা এককালীন সময় সে খুব ত্রাস ছিল, ব্যাং বাবু নাম, তার নামের টাইটেল ছিল এটা। তা আমি বললাম, ও তাই নাকি? হ্যাঁ, মারা গেছে কিছুক্ষণ আগে, ইনে রাখছে পোস্টমর্টম করার জন্য। তা আমি বললাম, এই হাত পায়ের রক্ত কাটা? হ্যাঁ, হাত পায়ের রক্ত কাটছে, আরো কোপ টোপ পড়ছে পিছনে। তো যাই হোক, আমি এটা শুনে তা আমি বললাম যে, কোথায় যাচ্ছেন? বলে, উপরে যাবো। তা আমি চলে আসলাম।
আমি চলে আসার পরে ল্যাবে ব্লাডটা কালেকশন দিলাম। দেওয়ার পরে আমি আমাদের যে সহকারী ছিল, আমাদের অনেক সিনিয়র, তাকে আমি বললাম যে এরকম ব্যাং বাবু না কি আছে পাবনাতে। তা আমার বেসিক্যালি রাসেল ভাই ঢাকাতেই জন্ম, আমি পাবনায় ওই কাজের জন্যই যাই। আমি পাবনা আশিকি আর শিল্পপতিকে আমি অতটা ভালো করে চিনতাম না। তো যাই হোক, সে আমাকে বললো ও ব্যাং মারা গেছে নাকি, তাই নাকি। উনিও খুব আর কি শুনলো আমার কাছে ঘটনাটা, ইন্টারেস্টেড হয়ে শুনলো আর কি। শোনার পর আমি তাকে বললাম যে হ্যাঁ মারা গেছে, এইভাবে বিভৎসকর অবস্থায় মারা গেছে। তো আমার এতটুকু মনে আছে রাসেল ভাই, সেই দিনটা ছিল বৃহস্পতিবার। তো শুক্রবারের দিন বন্ধ ছিল আলটিমেটলি আমাদের অফিস। তো শুক্রবারের দিন আমি অফিসে যাইনি, আমরা চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে আমার কাছে সারা রাত কেমন জানি একটু তন্দ্রা তন্দ্রা ঘুম হলো। ঘুমের মধ্যে আমি যে খুব বাজে কোনো স্বপ্ন দেখবো তাও দেখিনি, কিন্তু অস্বস্তিকর একটা ঘুম হলো। পরের দিন শুক্রবার, অ্যাজ ইউজুয়াল যা করি, শুক্রবারে হলিডে ছিল। তারপরের দিন হচ্ছে শনিবার, স্যাটারডে। আমি মর্নিং এ অফিসে যাই। অফিসে যাওয়ার পরে ঠিক সারাদিন অফিস করার পরে রাসেল ভাই ওই সময়টাই সন্ধ্যার দিকে, মানে বৃহস্পতিবার সন্ধ্যায় যে টাইমটা ছিল, শনিবার ঠিক ওই টাইমটা সন্ধ্যার দিকে আমি ওয়াশরুমে ছিলাম। ওয়াশরুম থেকে আমাকে ওই যে ল্যাবের সিনিয়র ভাইয়া, উনি আমাকে ডাকতেছে, রনি, হাই রনি। আমি বললাম যে ভাইয়া আমি বাথরুমে বেরোচ্ছি। তো বাথরুম থেকে আওয়াজ দিয়ে আমি বের হলাম। বের হওয়ার পর আমি বললাম হ্যাঁ কি হয়েছে? কয় শালা খালি মিথ্যা কথা বলিস না। তা আমি বললাম কেন ভাইয়া কি হয়েছে? তখন উনি আমাকে বললো যে তুই না বললি ব্যাং মারা গেছে, ব্যাং তো মারা গেছে আজ। তা আমি বললাম মানে? সে আমাকে বললো হ্যাঁ ব্যাং তো আজকে মারা গেছে, খালি ফাইলামি নাকি। আমি কথাটা শোনার পরে আমার কাছে আর কি ব্যাপারটা কেমন জানি বৃহস্পতিবার রাতের স্বপ্নের মতোই মনে আর কি, তন্দ্রা তন্দ্রা ঘুমের মতোই মনে হচ্ছিল অনেকটা। কি বলবো আপনাকে আর কি। আমি সাথে সাথে সদর হাসপাতালের কাছে চলে যাই ইমার্জেন্সিতে। ইমার্জেন্সিতে যাওয়ার পরে ফার্স্ট টাইম লাশগুলো আসে ইমার্জেন্সিতে আগে বডি চেক আপ করা হয়। বডি চেক আপ করানোর পরে লাশগুলো হয়তো বা বাইরে কোনো একটা স্থানে রাখে, না হলে ওই সিঁড়ির কোনায় রাখে যেখানে আমি ব্যাঙের লাশ দেখেছিলাম। যাই হোক, আমি সেখানে যাওয়ার মতো সিচুয়েশন হয়নি। আমি ইমার্জেন্সিতেই দেখলাম আসল ভাই, এটা আর কি আনবিলিভেবল ব্যাপার। অনেকেই অনেক ধরনের কাহিনী বলে। আই ডোন্ট নো আমি কি আর কি স্বপ্নই দেখেছি 2টা দিন ভরা, নাকি প্র্যাকটিক্যালি দেখেছি 2টা দিন ভরা, বাট এটা হচ্ছে গিয়ে বিচ্ছু। ওই চাদরটাই ছিল গায়ে, লাশটার 2টো পা ওইভাবেই রগগুলো কাটা ছিল, হাতের কবজির 2টোই কাটা অবস্থায় বাঁকানো ছিল। অবশেষে যেটা দেখতে পারলাম, মুখটার দিকে তাকিয়ে এবার ব্যাঙের লাশটার চোখ খোলা ছিল, কিন্তু জিবলাটার ভিতরে রাসেল ভাই কামড় দেওয়াই ছিল। আমি সেটা দেখে বেশ 10 থেকে 15 মিনিট আমি কারোর সাথে কথা বলতে পারিনি। হাসপাতালের সামনে যে ছোট্ট একটা বিনোদনের জন্য মাঠ ছিল, মাঠটার সামনে এসে আমি স্ট্যাচু হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। কিছুটা বলতে পারেন এক প্রকারের কোনো একটা ভাবনায় চলে গিয়েছিলাম। কোন ভাবনা ঠিক সেটা এখন পর্যন্ত বের করতে পারি। যাই হোক, তার কিছুক্ষণ পরে আমি জাফর ভাইয়ের সাথে দেখা করি। দেখা করার পরে জাফর ভাইকে আমি বলি, জাফর ভাই বৃহস্পতিবার রাতে খুব ঝড় হলো। জাফর ভাই আমাকে বললো হ্যাঁ। বললাম সন্ধ্যার দিকে এরকম এরকম একটা ঘটনা ঘটছে, আপনার সাথে আমার দেখা হয়েছিল। জাফর ভাই আমার মুখের দিকে হাসি দিয়ে বলল, তোর মাথায় সমস্যা হয়েছে, অল্প বয়সে এত লাশ দেখিস তো, মানিককে বলিস কয়দিন তোকে বাসায় জানি রেস্টে রাখে। আমাদের মালিকের
আর কি মানিক বলতে আমার বোনের হাজবেন্ডের নাম ছিল মানিক, আর আমাদের মালিকের নাম ছিল মুকুল। জাফর ভাই আমাকে বললো যে মুকুল ভাইকেও আমি বলবো তোকে জানি কয়েকদিন বেড রেস্ট দেয়। এরকম অদ্ভুত কথাবার্তা বলিস কেন? তখন আমি তার হাতটা চেপে ধরে বললাম যে জাফর ভাই, সত্যি আপনি আমাকে বলেছিলেন এটা ব্যাঙের লাশ, তাই বলে আপনি উপরেও চলে গেলেন। জাফর ভাই আমার কাছ থেকে হাতটা ঝাটকা দিয়ে টান দিয়ে বলল, যেহেতু লাশ আসছে অনেক কাজ আছে, এসব কথা আর কাউরে বলিস না, বোকা ছেলে কোথাকার। কি বলিস এগুলো? একটা মানুষ কবার মরে? এখন আমার গায়ের কাটা শিংড়ে ওঠে রাসেল ভাই, আসলেও একটা মানুষ কবার মরে। যাই হোক রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। তারপর আমি 3 দিনে বেড রেস্টে থাকি। মেন্টালিটি ঠিক করতে না করতে ডিসিশন নিয়ে নিই আমি আর প্যাথোলজির কাজ শিখবো না। আমি ঢাকায় চলে আসি। আর কখনো আমি সদর হাসপাতালের ভেতরে ঢুকে ওই জায়গাটায় আজও পর্যন্ত যেতে পারি। যদি ঘটনাটা ভালো লাগে রাসেল ভাই, অডিওটা প্লে করবেন। বিনীত আবেদন রইল, লিসনারদের উদ্দেশ্যে বলছি, আপনার সাথেও এরকম ঘটনা ঘটতে পারে, আমার সাথেও ঘটেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি সবসময় ভালো দলেই থাকবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, যদি কখনো সময় করতে পারি এটা প্লে করলে বাদ বাকি ঘটনাগুলো পাঠানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ওয়াদুদুল ইসলাম। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। তো ওয়াদুদুল ইসলাম ভাই বর্তমানে দুবাইতে রয়েছেন। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের একটি গ্রামে। সঙ্গত কারণে উনি ওনার গ্রামের নামটি প্রকাশ করেন নাই। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি কালীগজিয়া টেলাকে কেন্দ্র করে। ঘটনাটি ঘটেছিল 2020 সালের জুন অথবা জুলাই মাসের দিকে। তখন কিন্তু করোনার একদম পিক টাইম চলছে। ওনাদের যে গ্রামটা, এটা মধুপুর চা বাগানের পাশেই অবস্থিত। মধুপুর চা বাগান পার হয়ে পূর্ব দিকে বিশাল এলাকা নিয়ে পাহাড়। তো ওনাদের গ্রামের ছেলেরা মাঝে মধ্যেই ওইদিকে যেত, অনেকে গরুর জন্য ঘাস কাটতে যেত, আবার ওইদিকে লেবু, তারপরে কাঁঠাল, আনারস এগুলোর গাছ তো ছিলই, সেখান থেকে এগুলো সংগ্রহ করতে যেত। এছাড়া অনেক কাঠের গাছ ছিল যেগুলো অনেকে কেটে ফেলতো। আর এই গাছ কাটা রোধ করার জন্য কিন্তু ফরেস্ট অফিস থেকে রেগুলার কিছু লোক নিয়োগ করা ছিল। তারা প্রতিনিয়তই এগুলো পাহারা দিতেন, যারা গাছ কাটতে যেত তাদেরকে ভাগিয়ে দিতেন। আর অন্যান্য কাজও মানুষ যেত। এই যে ওয়াদুদ ভাই, উনিও কিন্তু মাঝে মধ্যেই বন্ধু বান্ধবদের নিয়ে ওদিকে ঘুরতে যেতেন। তো 2020 সালের ওই সময় কি হয়, বন বিভাগের লোকেরা আশেপাশের কিছু গ্রামের লোকদেরকে খবর দিয়ে বলেন যে এখানে তো অনেক জঙ্গল হয়ে গেছে, জঙ্গলগুলো তো কেটে সাফ করার দরকার। তো আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যে এখানে নতুন করে চারা রোপণ করতে চাই, জঙ্গল সাফ করে। আপনারা যারা জঙ্গল কাটার কাজে আগ্রহী, তারা নিজ নিজ দা কুড়াল যা আছে সেগুলো নিয়ে চলে আসবেন। প্রতিদিন নগদ 200 টাকা করে দেয়া হবে এবং যে যতটুকু কাটবেন গাছপালা জঙ্গল এগুলো লাকড়ির জন্য বাড়িতে নিয়ে যেতে পারবেন। তো এটা শোনার পর লোকজন তো খুশি হয়, কারণ হচ্ছে লাকড়ির কাঠের জন্য তারা এমনিতেই বিভিন্নভাবে ছল চাতুরির আশ্রয় নিয়ে সেখানে গিয়ে এগুলো কাটাকাটি করতেন। এখন যেহেতু ফরেস্ট অফিস থেকেই বলে দেওয়া হয়েছে কাটার জন্য, এই জন্য সুযোগও পাওয়া গেল, সেই সাথে নগদ 200 টাকাও পাওয়া যাবে। এই জন্য অনেকেই সেখানে গাছ কাটতে এবং জঙ্গল সাফ করতে আগ্রহী হয়েছিলেন। এই যে ওয়াদুদ ভাইদের যে গ্রাম, ওই গ্রাম থেকেও 5-6 জনের একটা গ্রুপ রেডি হয়ে যায়।
তো ওই গ্রুপে যারা ছিলেন তাদের নাম হচ্ছে সাজু, লিমান, তোফায়েল, হাসান, ইমরান। এদের প্রত্যেকেরই বয়স ছিল 15 থেকে 20 বছরের ভেতরে। তো সবাই চিন্তা করেছে যে নগদ টাকাও পাবো, তাছাড়া জঙ্গল কেটে নিয়ে আসলে তো রান্নার জন্য লাকড়িও হবে, ভালোই তো। অন্য সময় তো আর কাটা যায় না, বন বিভাগের লোকরা সবসময় পাহারা দিয়ে রাখে। তো তারা গিয়ে যখন জঙ্গলের এই গাছ কাটা শুরু করে, কিছুক্ষণ কাটার পর একজন দেখতে পায় পাহাড়ের একটি টিলা, যে টিলার নাম হচ্ছে কালীগজিয়া টিলা, ওইটার মাঝখানের একটা অংশ, ঢালু অংশ, সেখান দিয়ে একটা লম্বা শেকড় বের হয়ে এসেছে, গাছের একটা শেকড়। ওই শেকড়ের মধ্যে বিশাল বড় একটা মৌচাক। যারা পাহাড়ে আছেন বা পাহাড়ে যারা গিয়েছেন কখনো, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে অনেক সময় গাছের শেকড়গুলো মাটি থেকে বাইরে বেরিয়ে থাকে, কারণ ওখানে তো সব ঢালু। ওই ঢালুর ভেতর দিয়ে অনেক সময় শেকড় লম্বা হয়ে ফাঁকা বা শূন্য স্থানে বেরিয়ে থাকে। তো ওইরকম একটা শেকড়ের সাথে বিশাল বড় একটা মৌচাক ছিল। তো এটা ওরা দেখেছে, বিশেষ করে এই যে গ্রুপের নামটা বললাম, তো ওরা ওখানে গিয়েছে, দেখেছে। এখন তারা চিন্তা করেছে এটা তো বিশাল বড় একটা মৌচাক, এখন তো আরো অন্যান্য লোক এদিকে আসবে, এটা দেখে ফেললে তো এটা কেটে ফেলবে, মধু নিয়ে যাবে, তাহলে তো কেমন হয়ে গেল না? ওরা এটা দেখলো আর একজন ভেঙে নিয়ে যাবে। ওরা একটা পরামর্শ করে। পরামর্শটা হচ্ছে একজনকে ওখানে রেখে দেয় যে খবরদার এদিকে কাউকে আসতে দিবি না, তাহলে কিন্তু এই চাক দেখে ফেলবে, মধু কেটে নিয়ে যাবে। আমরা অন্যদিকে জঙ্গল সাফ করতেছি, এদিকে আমরা অন্যদিকের লোকজনকে আসতে দিব না, আমরা বলবো যে এইটুকু আমরা কাটছি, তোমরা অন্যদিকে যাও, এইভাবে ভাগিয়ে দেব। আর সমস্যা হলো যে ওরা কেউই এই মৌচাক কাটতে জানে না, আর দিনের বেলা মৌচাক ভাঙাটা বেশ ঝুঁকিপূর্ণ। ওদের কাছে ওই ধরনের কোনো ম্যাটেরিয়ালসও ছিল না যেটা ইউজ করে ওরা কাটবে, মৌমাছির কামড় খেতে হবে। তো সাজু বলল যে আমরা রাতের বেলা এটা ভাঙবো, দেখেই তো গেলাম এটা কোথায়। এখানে একটা কথা, সেটা হচ্ছে এই মৌচাক ভাঙায় ওই গ্রামের খুব প্রবীণ একজন মুরব্বী, যিনি এটাতে খুবই পারদর্শী ছিলেন, তার নাম হচ্ছে আলী। সবাই ওনাকে আলী দাদু বলেই ডাকতো আর কি। তো ওনার কাছে সবাই গেল পরবর্তীতে এসে আর কি। ওই জঙ্গল সাফ করার একটা পর্যায়ে তারা যখন কাজ শেষ করে ফেলেছে, আর এই যে আলী দাদু, উনি কিন্তু মৌচাক ভাঙায় এতটাই পারদর্শী, উনি মৌচাকের কাছে গেলেই কোন জায়গাটাতে রানী মৌমাছি আছে সেটা বুঝতে পারতেন। রানী মৌমাছিটাকে উনি আটকে ফেলতেন, আর রানী মৌমাছিকে আটকে ফেললে অন্য মৌমাছিগুলো নাকি কামড় দিতে আসে না। এরপরে উনি রানী মৌমাছিটিকে ছেড়ে দিতেন যখন মৌচাক কাটা হয়ে যেত। তো এইভাবে উনি মৌচাক কাটতে খুবই পারদর্শী ছিলেন। তো ওই আলী দাদুর কাছে গিয়ে ওনারা তো বলেছেন যে এই ব্যাপার দাদু, তোমাকে এটা কাটতে হবে। উনি বলেছেন কোথায় এই জিনিসটা, তোরা কোথায় দেখেছিস? তখন তো ওনারা বলছেন যে এটা তো কালীগজিয়া টিলার একটা জায়গায়। কোন জায়গায়? কালীগজিয়া টিলার একটা জায়গায়। ওরে বাপরে, ওইখানে তো যাওয়া যাবে না, ওইখানে সমস্যা আছে, ওই জায়গাটা দোষের। আর রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা তো আমি কাটতে যেতে রাজি না, এই যা তো যা, এইসব ঝামেলা করিস না। কিন্তু ওরা তো নাছর বান্দা, আলী দাদুকে রাজি করিয়েই ছাড়বেন। এর মধ্যে আরো 3-4 জন এসে যোগ দিলেন, তাদেরই বন্ধু বান্ধব। আলী দাদুকে অনেক অনুরোধ করছেন, আলী দাদুও তাদেরকে আসলে বোঝাতে পারছেন না। 15 থেকে 20 বছর বয়সী এই কিশোরদেরকে কিভাবে বোঝাবেন? ওরা তো তরুণ, টকবগে, তাদের রক্ত, কোনো ভয় তো ওদের আসলে কাবু করতে পারে না। একটা পর্যায়ে আলী দাদু বিরক্ত হয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, যা কাটবো, তবে এখন না, আমরা আসরের নামাজ পড়ে বের হব, ওইখানে গিয়ে মাগরিবের নামাজ একসাথে জামাতে আদায় করব। এরপর ওইটা কাটবো এবং এশার আজানের আগেই আমাদেরকে বাড়িতে ফেরত আসতে হবে, কারণ বারবার বলছি জায়গাটা কিন্তু ভালো না। তো সকলে সম্মত হয়, ঠিক আছে, দাদু যেটা বলবে ওইটাই। আসরের পরপরই ওনারা বেরিয়ে যান নামাজ পড়ে। ওইখানে গিয়ে একটা ছড়া আছে, মানে ছড়া, ঝর্ণা বা নদীর মতো, তো ওটাতে অজু করেন। অজু করে মাগরিবের আজান ওইখানে দিয়ে একসাথে সবাই জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। এরপর দাদু ওই মৌমাছি চাকের দিকে যান, গিয়ে দেখেন বিশাল বড় একটি মৌচাক। উনি দেখেই বলেন এখানে 2 থেকে 3 লিটারের মতো মধু আছে।
যেহেতু ওনার একটা পূর্ব থেকে অভিজ্ঞতা ছিল, দেখলেই বুঝতে পারেন যে কি পরিমাণ মধু এখানে থাকতে পারে। এদিকে ওনারা প্রস্তুতি নিয়েছেন, বাঁশের মধ্যে কাপড় পেঁচিয়ে কেরোসিন ভিজিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন। যখনই ওই মৌচাকের কাছে আগুনটা নেবেন, তখনই সকলেই একসাথে শুনতে পায়, কেউ মনে হচ্ছে জোরে জোরে শ্বাস নিচ্ছে, কেউ অনেক জোরে জোরে এবং দ্রুত শ্বাস নিলে কেমন শব্দ হয় ওই রকম। আরও মনে হচ্ছে তাদের প্রত্যেকের কানের মধ্যেই কেউ সাপের মতো হিস হিস শব্দ করছে। আলী দাদুর এই ধরনের অভিজ্ঞতা কিন্তু পূর্বেই ছিল। সবাই ভয় পাবে এই চিন্তা করে উনি আসলে বলেন যে এই ছেলে পেলে এগুলা কিছু না, আমাদের পাশে মনে হচ্ছে বড় কোনো আলোদ হবে। আলোদ হলো সাপ, স্থানীয় ভাষায় ওখানে আর কি সাপকে আলোদ বলা হয়। আর স্থানীয় ভাষায় ওই আলোদ যেই সাপটা, ওইটার যে জাত, ওইটাকে খইয়া গোখরা বলে আর কি। তো যাই হোক, উনি বলেন যে তোরা সবাই দোয়া দুরুদ পড়তে থাক, আমি দেখছি বিষয়টা। এরপর উনি মনে মনে কি যেন পড়লেন এবং চারদিকে ফু দিয়ে দিলেন এবং সালাম দিয়ে বললেন, তুমি যেই হও না কেন, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, নিশ্চয়ই তুমি আল্লাহরই সৃষ্টি, তাহলে আমাদের কোনো ক্ষতি করো না, আমরা তোমার কোনো ক্ষতি করছি না, তুমিও আমাদের কোনো ক্ষতি করো না, তুমি তোমার মতো থাকো, তোমার পথে যাও, আমরা আমাদের মতো করে এখনই আমাদের পথে চলে যাচ্ছি। তারপর এই আলুই দাদু ওনার হাতে যে মশালটা ছিল, যেটা দিয়ে উনি ওই মৌচাকের কাছে যেতে গিয়েছিলেন, কেবল তখনও যান নাই, ওই আলী দাদু ওই মশালটা সামনে রেখে আগাতে থাকেন এবং ধীরে ধীরে পাহাড় থেকে নেমে পড়েন। যতক্ষণে ওনারা নেমেছেন প্রত্যেকেই কিন্তু শুনেছেন ওই সাপের মতো হিস হিস শব্দটি আরো প্রকটভাবে ওনাদের কানের কাছে এসে লাগছে। মনে হচ্ছে কোনো একটা ভয়ঙ্কর অশরীরী ওনাদের সাথেই পিছু পিছু আসছে। ওনারা পাহাড় থেকে নেমে আসার পর আলী দাদু সূরা পড়ে সকলের শরীরে ফু দিয়ে দিলেন এবং শরীর বন্ধ করে দিলেন। সবাইকে বললেন, এবার সবাই নিচের দিকে চেয়ে একদম বরাবর হাঁটতে থাকো, কেউ কিন্তু পিছনে তাকাবে না। আর বাড়িতে গিয়ে এগুলো এখনই কাউকে বলার দরকার নাই, সবাই গোসল করে ঘরে ঢুকবা, সাবধান, গোসলের আগে কেউ কিন্তু ঘরে ঢুকবে না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। তো ওনারা শরীর বন্ধ করার সাথে সাথেই একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন। পেছন দিকে তাকানো লাগে নাই, ওনারা দেখতে পেলেন পাশেই মনে হচ্ছে বিশাল আকৃতির কোনো একটা লম্বা জিনিস জঙ্গলকে সরিয়ে উপর দিকে উঠে যাচ্ছে। অনেক সময় দেখা যায় বিশাল আকৃতির কোনো একটা জিনিস যদি ঝোপের মধ্যে দিয়ে যেতে থাকে, তাহলে যেই জায়গা দিয়ে যায় ওই জায়গার ঘাস বা গাছগুলো দেবে যেতে থাকে এবং বোঝা যায় যে কোন দিক দিয়ে যাচ্ছে। মশালের আলো ছাড়াও কিন্তু চাঁদের আলো ছিল, সেটাতেও ওনারা স্পষ্টভাবে দেখতে পেয়েছিলেন কোনো ভয়ঙ্কর লম্বা একটা জিনিস। বোঝাই যাচ্ছে এটা বড় কোনো সাপ হতে পারে, কিন্তু অনেক বড় আকৃতির সেটা। ওইটা পাহাড়ের উপর দিকে উঠে যাচ্ছে এবং যে দিক দিয়ে যাচ্ছে ওই জায়গাগুলো নড়াচড়া করছে, আর একদম সামনের দিকে যে গাছগুলো আছে মনে হচ্ছে ওগুলো ভেঙে যাচ্ছে। এইভাবেই ওই জিনিসটা উপর দিকে উঠে যাচ্ছে। এইটা দেখে সকলেই তো ভয় পান, কারণ সকলেই তখন বুঝতে পেরেছেন এই জিনিসটা এতক্ষণ তাদের পিছু পিছু নিচে নেমে এসেছে। এই জিনিসটা যদি তাদের সাথে সাথে বাড়িতে যেত তাহলে কি বিপদ হতো। তো যাই হোক, সকলে বাড়িতে চলে যায়। আলী দাদুর পরামর্শ অনুযায়ী সকলেই গোসল করে ঘরের মধ্যে ঢুকে পড়ে। পরদিন এরা আবার এসে আলী দাদুকে এই বিষয়টা ব্যাখ্যা করতে বলেন, দাদু বলো তো আসলে ব্যাপারটা কি। তখন আলী দাদু বলেন যে শোন, এই জায়গাটা আর বিশেষ করে টিলাটা, এই কালীগজিয়া টিলাটা অনেক আগে থেকেই দোষের, এখানে অনেক সমস্যা আছে। আমাদের পূর্বপুরুষরা বলছেন যে এইখানে সাপরূপী ভয়ঙ্কর একটা জিন থাকে। এটা কারো ওইভাবে কোনো ক্ষতি করে না, যদি না ও বিরক্ত হয়। ওকে বিরক্ত করলে ক্ষতি করে, বিশেষ করে কেউ যদি রাতের বেলা ওই দিকটাতে যায় কোনো কারণে, তাহলে এই সমস্যাটা হয়। আবার অনেকে দেখা যায় যে কোনো কিছু কাটাকাটি করছে, সন্ধ্যা নেমে গেছে, তখনও সে ওখান থেকে যায় নাই, তখন তার বিপদ হয়। এর মধ্যে আলী দাদু একটি ঘটনা বলেন, সেটা হচ্ছে যে বহুদিন আগে এই ধরনের কিছু ঘটনা শোনা যেত। তখন ওই পাহাড়ে মানুষ ছন কাটার জন্য যেত। বেশ কিছু মানুষ মারা গিয়েছিল। যখন দেখা গেল রাত হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না,
এরপর লোকজন মশাল নিয়ে তাকে খুঁজতে যায়। পরবর্তী দেখা যায় ওই যে পাশে যে ছড়াটা রয়েছে, যেই ছড়াতে ওনারা অজু করেছিলেন, তো ওই ছড়ার ওখানে বালুর মধ্যে মাথাটা গেড়ে রাখা। এই ধরনের ঘটনা নাকি বেশ কয়েকবার ঘটেছে। তবে এখন আশেপাশে অনেক ঘরবাড়ি হয়ে গেছে, চারদিকে আলোকিত হয়ে গেছে, এখন এই ধরনের ঘটনা খুব একটা দেখা না গেলেও রাতের বেলা ওই দিকটাতে গেলে এখনও ভয়ঙ্কর ওই সাপরূপী জিনের মুখোমুখি অনেকেই হয়ে থাকেন। আলী দাদু এটাও বলেন, ওনারা যেহেতু ওইখানে ওই মৌমাছির চাকে আর আগুন দেন নাই, দ্রুত ওখান থেকে নেমে এসেছিলেন, আর মাগরিবের সালাত ওখানে আদায় করেছিলেন, আর ওই জিনটাকে সালাম দিয়েছিলেন, শরীর বন্ধ করে চলে এসেছিলেন, এই জন্য ওই অবয়বটা আর ওনাদের সাথে আসে নাই, ওখান থেকে ফেরত চলে গেছে। যদি আসতো তাহলে ভয়ঙ্কর বিপদ হতো। কালীগজিয়া টিলায় এখনও ওই ভয়ঙ্কর সাপটি রয়েছে। এটাই আমাদেরকে জানিয়েছেন ওয়াদুদুল ইসলাম ভাই। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ জিশানুর রহমান বলছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা প্লে করবেন। এবং আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি হচ্ছে একটি সত্যি ঘটনা, এবং এই ঘটনাটি ঘটে আমার মামার বাড়ির এলাকাতে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। তো একটু বলে রাখি ভাইয়া, ঘটনাটি আমি শুনি আমার এক বন্ধুর কাছে, যে মানে ওই যেখানে ঘটনাটি ঘটেছিল সে ওখানেরই ছাত্র ছিল। তো যাই হোক, আমি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আমাদের মামা বাড়ির এক মাদ্রাসাতে। ওই মাদ্রাসার ওইটা হচ্ছে একটি ফাজেল মাদ্রাসা। ওই ফাজেল মাদ্রাসাতে হোস্টেল ছিল, মানে হোস্টেল ছাত্রাবাস ছিল। তো ছাত্রাবাসে ছাত্ররা থেকে লেখাপড়া করতে পারতো এবং আবাসিক সিস্টেম ছিল। তো ওই মাদ্রাসার দাখিল শ্রেণীর যিনি মুহাদ্দিস বা যিনি হাদিস পড়াতেন, তার নাম ছিল মোহাম্মদ, আমি নামটি আসলে একটু স্কিপ করতে চাচ্ছি, নামটি আমি বলতে চাচ্ছি না প্রসঙ্গত কারণে। তো যাই হোক, দাখিল ক্লাসের মধ্যে যিনি হাদিস পড়াতেন তিনি প্রচন্ড একজন জ্ঞানী, একজন আলেম ছিলেন, এবং তার অনেক স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল। তিনি অনেক বড় বড় আলেমকেই বাংলাদেশে তৈরি করে দিয়েছেন, যারা এখন বাংলাদেশের অনেক জায়গাতে ভালো ভালো বয়ান এবং ওয়াজ করে থাকেন। তো ওই ঘটনাটি শুরু হয় আসলে ওনাকে কেন্দ্র করেই। তো উনি শুধু দাখিল ক্লাস না, উনি যে কোনো নিচের ক্লাসের বা দাখিল ক্লাস হোক বা আলিম ক্লাস হোক, উনি যখন কোনো ক্লাস করাতেন, যেমন আমরা যখন টিচাররা যখন আমাদেরকে লেকচার দেয়, দেখা যায় যে টিচাররা আমাদের দিকে মুখ করে থাকে। সামনে যদি 100 বা 80-90 জন স্টুডেন্ট বসা থাকে, টিচাররা সবসময় স্টুডেন্টদের দিকে ফিরেই কিন্তু লেকচারটা দেন। তো ঠিক তিনিও এই কাজটি করতেন, যে তার সামনে যদি 60 জন বা 70 জন স্টুডেন্ট বসা থাকতো, তিনি তাদেরকে হাদিস পড়াতেন, হাদিস বুঝাতেন। বুঝানোর পরে সবাইকে যখন বোঝানো হয়ে যেত, ক্লাস শেষ হওয়ার 5 থেকে 10 মিনিট পূর্বে তিনি পিছনের দিকে তাকিয়ে যেতেন। পিছনের দিকে তাকিয়ে তিনি দেখা যেত যে পিছনে কাউকে দেখা যাচ্ছে না, কেউ দেখতো না যে পিছনে কেউ আছে কিনা, কিন্তু উনি জিনিসটা দেখতেন কিনা সেটা আসলে উনি কখনো বলেননি। তো উনি পিছনের দিকে তাকিয়ে মানে একটা অদৃশ্য কাউকে হয়তো বা কিছু উনি বুঝাতেন যে তোমরা বুঝছো কিনা। উনি হাত লাড়তেন, এবং উনি ওনার নানা রকম বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পিছনে ফিরে উনি তাকিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট উনি লেকচার দিয়ে তারপরে উনি ক্লাস থেকে বের হতেন। তো ঘটনাটা আসলে আপনারা হয়তো বা ক্লিয়ার হননি, আমি একটু ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে এরকম যে টিচার যখন ক্লাসের মধ্যে কথা বলে, স্টুডেন্টরা সবসময় টিচার থাকে সবসময় স্টুডেন্টদের দিকে ফিরে কথা বলে, এবং পরে যখন একটা অঙ্ক বা একটা ইংলিশ যখন তিনি লিখতে যাবেন, তখন কিন্তু তিনি বোর্ড দিয়ে বা মার্কার পেন দিয়ে তিনি হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে লিখেন। কিন্তু এই হুজুরের ক্ষেত্রে ঘটনাটি ঘটেছিল সম্পূর্ণ একটু ব্যতিক্রমী। তিনি যখন লেকচারটা দিতেন, তিনি তার লেকচার দেওয়ার শেষে করার আগে সকল স্টুডেন্টকে বুঝিয়ে উনি পিছনের দিকে তাকিয়ে যেতেন। পিছনের দিকে তাকিয়ে উনি কাউকে যেন বা অন্য কাউকে বা
দেখা যাচ্ছে না বা সুপার ন্যাচারাল ব্যাপার ছিল, সেটা আসলে হুজুর কখনো বলেননি। তো উনি ওদেরকে বুঝাতেন। তো এই ঘটনাটি প্রায়ই ঘটতে থাকে বলতে আলিম ক্লাসে উনি একই কাজ করতেন, দাখিল ক্লাসে একই কাজ করতেন, ইভেন উনি 9-8 ক্লাসেও বা অন্যান্য ক্লাসে যদি হাদিস পড়াতেন বা অন্যান্য ক্লাস নিতেন, উনি একই কাজটি করতেন। তো এরকম ঘটনাটি আসলে ঘটতে থাকে এবং এক পর্যায়ে ছাত্রছাত্রীরা মনে করতে থাকে যে হুজুরের মাথায় মনে হয় কোনো সমস্যা আছে, না হলে হুজুর এরকম আচরণ কেন করবেন। তো তারা এক পর্যায়ে তারা দেখা যায় এর মধ্যে একটা থাকে না যে ক্লাসের মধ্যে কিছু দুষ্ট ছেলে থাকে যারা টিচারদের নানা রকম নাম দেয়, নানা রকম আজে বাজে নাম দিয়ে তারা ডাকে রাস্তাঘাটে, একটু টিচারদেরকে একটু ইনসাল্ট করার চেষ্টা করে। তো এরকম ওই দাখিল ক্লাসের মধ্যে দুই একটা ছেলে ছিল যারা হুজুরকে রাস্তা দেখলে হুজুরকে পাগল বা মেন্টাল বলে এরকম বলে দৌড় দিত। তো এই জিনিসটা হুজুর খুব মনে কষ্ট পেতেন। তো হুজুর কখনো কাউকে কিছু বলেননি বা কাউকে কখনো শাস্তি দেননি। তো উনি ওনার মতো করে পাঠদান দিয়ে যাচ্ছিলেন এটা। তো এইভাবে ঘটনাটি অনেকদিন যায়, অনেকদিন যেতে হুজুর কিন্তু একই কাজ বারবার করছেন। তো স্টুডেন্টরাও একটু অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছে যে হুজুর পিছনের দিকে তাকিয়ে কাদের সাথে কথা বলেন বা কাদেরকে লেকচার দিচ্ছেন। তো এই ব্যাপারগুলো আসলে দেখা যায় কিছু বাচ্চারা মানতে পারে না, কিছু ছাত্ররা মানতে পারে না। তো কিছু ছাত্ররা হোস্টেল যিনি সুপারিনটেন্ডেন্ট থাকেন ওনার কাছে গিয়ে ওরা কিছু একটা নালিশ নিয়ে যায় যে এরকম আমাদের মুহাদ্দিস হুজুর এরকম ক্লাসের মধ্যে এরকম অস্বাভাবিক আচরণ করছেন। তো এখানে বলে রাখা ভালো যে ওখানে মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন বা যিনি প্রিন্সিপাল ছিলেন উনি কিন্তু ওই হুজুরের খুব ভালো একজন বন্ধু ছিলেন। উনি একই সাথে লেখাপড়া করে দুজন আলেম হয়ে কিন্তু বের হয়েছেন। কাজেই ওই হুজুরের ব্যাপারে কিন্তু এই সুপারিনটেন্ডেন্ট হুজুর সবই জানতেন এবং উনি কাদের সাথে পিছনে থাকিয়ে কথা বলেন তিনি তাও কিন্তু জানতেন। তো এই বাচ্চাদেরকে হুজুর বুঝিয়ে বলেন যে না, তোমাদের ওস্তাদ আমি জানি উনি ঠিকই আছে, তোমরা শুধু ওনা থেকে পড়াটা আদায় করে নাও, তোমরা ওনাকে কোনো রকমের আজে বাজে নামে ডেকো না বা তোমরা ওনাকে কোনো ডিস্টার্ব করো না, তোমরা জাস্ট ওনা থেকে পড়াটাকে বুঝে নিবা, এর বাইরে উনি যা করে করুক তোমাদের সেটা দেখার বিষয় না। তো এক প্রকারে আর কি কথাটাকে উনি স্কিপ করে যান। তো এভাবে অনেকদিন চলতে থাকে এবং হুজুর এভাবে প্রতিদিনই ক্লাস নিতেন। প্রতিদিন ক্লাস নিয়ে উনি চলে যেতেন। চলে যাওয়ার আগে উনি প্রায় 5 থেকে 10 মিনিট উনি পিছনে তাকিয়ে লেকচার দিতেন, তারপরে ক্লাস থেকে বের হয়ে যেতেন। তো এভাবে ক্রমান্বয়ে চলতে চলতে দেখা গেল যে রমজান মাস চলে আসে। রমজান মাসে দেখা যায় অনেকগুলো মাদ্রাসা দেখা যায় 15 রমজানের পরে ছুটি হয়, কোনো মাদ্রাসা দেখা যায় 20 রমজানে ছুটি হয়, আবার কোনো জায়গায় দেখা যায় পহেলা রমজান থেকে ছুটি হয়ে যায়। তো এই ঘটনাটি যে মাদ্রাসায় আসলে ঘটেছিল সেই মাদ্রাসাটা 15 রমজানের পর থেকে ছুটি দেওয়া হয়, ঈদের ছুটি। তো কিছু কিছু বাচ্চারা বাড়ি চলে যায়। তাদের বাড়ি, কারো বাড়ি ছিল দক্ষিণবঙ্গে, কারো বাড়ি ছিল উত্তরবঙ্গে। তো দেখা যায় তারা চলে যায়। এর মধ্যে 2-1টা বাচ্চা থেকে যায়, কারণ তাদের বাড়ি ছিল অনেক দূরে। তারা চিন্তা করে যেহেতু এই সময়টাতে কোনো স্টুডেন্ট থাকতেছে না ছাত্রাবাসে, কাজে এই সময়টাতে আমরা একটু মন দিয়ে পড়ালেখা করতে পারবো। তাই 2-1টা বাচ্চা হোস্টেলের মধ্যে রয়ে যায়। এবং একটু একটা জিনিস বলতে ভুলে গিয়েছি যে হুজুরটা মুহাদ্দিস বা যিনি ওই ক্লাসগুলো করাতেন উনি কিন্তু হোস্টেল সুপার ছিলেন। তো হোস্টেল সুপার বাধ্য হয়ে যান, ওই হুজুরটা থাকতে বাধ্য হন, যেহেতু সবগুলো বাচ্চা এখনো চলে যায়নি, তাই তিনি ওই বাচ্চাগুলোর দায়িত্ব নিয়ে ওই মাদ্রাসাতে স্টে করেন ঈদ পর্যন্ত। তো রাসেল ভাই, ঘটনা যেটা আসল ঘটে সেটা শুরু হয় ওই সব ছাত্ররা চলে যাওয়ার 2 থেকে 3 দিন পরে রাতের বেলা। রমজান মাসে ছিল। তো রমজান মাসে সবাই তারাবির নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে খুব আর্লি সবাই ঘুমাতে চলে যায়। মাদ্রাসাতে নিয়মটা হচ্ছে এটা যে এশার নামাজ তারাবিটা পড়েই তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে যেতে হয়। তারপরে আবার দেখা যায় যে সেহরির আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। তো যাই হোক, তো একটা ছেলে, যে ছেলেটা হুজুরকে খুব বেশি ডিস্টার্ব করতো, ও কিন্তু আসলে মাদ্রাসার হোস্টেলে থাকতো। তো ওই ছেলেটা নামাজ এবং তারাবির নামাজ শেষ করে সে রাতের বেলা 9টা কি 9:30টার দিকে সে ক্যান্টিনে তার রাতের খাবারটা সে গ্রহণ করতে যায়। তো রাতের খাবারটা আবার খেয়ে সে সুন্দর মতো তার যে রুমে সে থাকে সেই রুমে আর কেউই ছিল না, সে একা ছিল, সবাই যেহেতু বাড়ি চলে গেছে। সে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়, সে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে। সে 10টা কি 10:30টার দিকে সে ঘুমিয়ে যায়।
তো যেহেতু সেহরি খেতে উঠতে হবে, সে আগে আবার তাহাজুদ পড়তে উঠতে হবে, তাই সে চিন্তা করে যে একটু ঘুমিয়ে নিই, 2-1 ঘন্টা ঘুমালে শরীরটা একটু ভালো থাকবে। তো যেই কথা সেই কাজ, ছেলেটা মশারি টাঙিয়ে সুন্দর মতো তার বেডটাকে গুছিয়ে সে শুয়ে যায়। তো শুয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তার ঘুমিয়ে যায়। তো রাসেল ভাই আসলে ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরের মধ্যেই দেখা যায় যে সে হয়তো বা ঘুমালো 10:30 কি 11:45 মধ্যে, দেখা গেল যে তার ঘুমটা ভেঙে গেল 11:20 বা 25 মধ্যে। প্রচন্ড মশার কামড়, প্রচন্ড মশা তাকে কামড় দিচ্ছে, মানে পুরো মশা মনে হচ্ছে তার পুরো বেডটাকে ঘিরে ফেলেছে। সে প্রচন্ড মশার কামড়ে আর সহ্য করতে না পেরে সে ঘুম তার ভেঙে যায়। তো তখন সে বলে যে আমার তো স্পষ্ট মনে আছে যে আমি মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলাম, তাহলে আমার মশারিটা কোথায়? সে তখন মশারি খুঁজতে খুঁজতে থাকে এবং দেখে যে তার যে ফ্যানটা, সে ফ্যানটাও কিন্তু বন্ধ করা, কারণ সে কিন্তু ফ্যান চালিয়ে অন করে কিন্তু ঘুমিয়েছিল। তো যাই হোক রাসেল ভাই, তারপরে সে মনে করে যে হয়তোবা মনের ভুল হতে পারে। তারপরে সে তখন সে মশারিটা খুঁজতে থাকে, মশারিটা দেখে সুন্দর করে ভাঁজ করে তার বালিশের নিচে রেখে দেওয়া হয়েছে। এবং সে মানে নিজেকে এটা বোঝায় যে হয়তোবা খুব ঘুম পেয়েছিল, ঘুমের ঘোরে আমি হয়তোবা মশারি টাঙাতে ভুলে গেছি। তারপরে সে আবার ফ্যান চালায় এবং মশারি টাঙিয়ে সে আবার ঘুমিয়ে যায়। তো রাসেল ভাই ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরের মধ্যেই আবার দেখা যায় ঘন্টাখানেক মধ্যে তার ঘুম ভেঙে যায়, আবার তাকে মশা কামড়, প্রচন্ড মশা তাকে কামড়াতে থাকে। এবং সে তখন হঠাৎ করে বিছনা থেকে লাফ দিয়ে উঠে এবং একটু ভয় পায় যে পরপর 2টি ঘটনা তার সঙ্গে ঘটছে। কারণ তার স্পষ্ট কিন্তু মনে আছে যে সে সেকেন্ড টাইম কিন্তু তার যখন ঘুমটা ভাঙে, ফার্স্ট টাইমে সে কিন্তু মশারি টানিয়েই ঘুমিয়েছিল, তাহলে মশারি কোথায় গেল? তো রাসেল ভাই সে একটু ভয় পায়, ভয় পেয়ে সে দেখে যে মশারি নেই। তো সে তার বেড থেকে উঠে মশারিটা খোঁজার চেষ্টা করে, দেখে যে মশারি কোথাও নেই। তাই সে তার রুমে লাইটটা জ্বালানোর জন্য তার বেড থেকে কিন্তু লাইটটা হাত দিয়ে ধরা যেত বা পাওয়া যেত, সে তাই হাত দিয়ে তার বেড থেকে লাইটটাকে যখন ক্লিক করতে গেল সুইচে, দেখলো কি যে সেখানে কোনো লাইটের সুইচ নেই। তখন হঠাৎ সে বলল যে কি ব্যাপার, আমি তো সব সময় ঘুমাতে যাওয়ার আগে আমি শুয়ে থেকে আমি লাইটটা অন করি, তাহলে আমি কেন এখন লাইট অন করতে পারতেছি না? তখন সে ভাবে যে যাক হয়তো বা আমি নিচে নেমে দেখি যে ঘটনাটা কি। যখন সে নিচে নামতে যাবে রাসেল ভাই, সে ফিল করে যে সে যে পা দিচ্ছে তার পায়ের নিচে কিন্তু কোনো মাটি বা কোনো ফ্লোর নেই রাসেল ভাই। তখন সে হঠাৎ নিজেকে আবিষ্কার করে যে তার পুরো বেডটা বা তার পুরো চৌকিটা বা খাটটা যেখানে সে ঘুমাতো, সেটা মাটি থেকে প্রায় 20 থেকে 30 ফুট উপরে কিন্তু ভেসে আছে। তখন এটা যখন সে রিয়ালাইজ করে যে সে শূন্যের উপর ভেসে আছে, তখন সে চিৎকার, ছোট বাচ্চা রাসেল ভাই, অনেক ছোট ছিল সে, মানে দাখিলের স্টুডেন্ট, আর কত বড়ই বা হবে। তখন সে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, কিন্তু সে চিৎকারটা এত জোরে সে করেছিল পুরো মাদ্রাসা শোনা গিয়েছিল। তখন পাশেই সুপার হুজুরের রুম ছিল, যিনি তাদেরকে হাদিস পড়াতেন, তিনি চিৎকারটা শুনতে পান এবং তিনি চিৎকারটা শুনে তিনি মাদ্রাসার দারোয়ান এবং আরো 2-1 ছাত্র ছিল সেখানে, তাদেরকে সহ তার রুমের কাছে গিয়ে দেখেন রুমটি লক করা। তো দারোয়ানকে বলে, দারোয়ান তুমি রুমটাকে ভেঙে ফেলো, তারপরে রুমটা খুলো। তখন দারোয়ান এক ধাক্কা দিয়ে রুমটা মানে ভেঙে ফেলার মতো করে রুমটাকে খুলে ফেলার পরে দারোয়ান সহ সবাই এবং ওই সুপার হুজুর দেখতে পেলেন যে ছেলেটা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার মুখ দিয়ে ফেনা উঠতেছে। প্রচন্ড ভয় সে পেয়ে সারা শরীর কাঁপছে। তখন হুজুরা দোয়া কালাম পড়ে সূরা কালাম তেলাওয়াত যেটুকু ওনারা করে ফু দিয়ে একটু পানি খাইয়ে ছেলেটার সেন্স আনার চেষ্টা করে। তো প্রায় আধা ঘন্টা পর ছেলেটার একটু সেন্স আসার পরে ছেলেটাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, তুমি কেন এত ভয় পাইলা? তখন ছেলেটা সবকিছু খুলে বলার পরে
ওই যে হুজুরটা তাদেরকে মুহাদ্দিস ছিল, যিনি তাদের ক্লাসের মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন বলে সবাই তাকে ডিস্টার্ব করত, ওই হুজুরটাই কিন্তু মাদ্রাসার সুপার এবং তিনি ওখানে ছিলেন। তো উনি ঘটনাটা ছেলেটাকে বলার পরে বলেন, দেখো বাবা, আমি যখন তোমাদের ক্লাস করাই আমার পিছনে প্রায় 40 থেকে 50টা জিন এসে আমার ক্লাস করে, ওরা আমার ছাত্র। তো তোমরা ওদেরকে দেখো না, কিন্তু আমি দেখি ওরা আমার পিছনে বসে এবং তোমরা আমার সামনে বসো। কাজেই আমি যে সকল পড়াগুলো পড়াই ওরা সেই পড়াগুলো শিখে ওরা জ্ঞান অর্জন করছে, ওরা আলেম হচ্ছে, ওরা মুসলিম জিন। কাজেই তোমাদের পড়া শেষ করে আমি ওদেরকে পড়া বোঝানোর জন্য পিছনের দিকে ফিরে তাকাতাম, কিন্তু ব্যাপারটা তোমরা ভালোভাবে দেখোনি, তার জন্য তোমরা আমাকে রাস্তাঘাটে অনেক অপদস্থ করেছো, অনেক আজে বাজে নাম তোমরা ডেকে আমাকে অপমান করার চেষ্টা করেছো। আমি মনে কষ্ট পাইনি, কিন্তু আমার সেই জিন ছাত্রগুলো যেগুলো ওরা মনে কষ্ট পেয়েছে এবং মনে কষ্ট পেয়ে ওরা আজকে তোমাকে একটু ভয় দেখিয়েছে। তো এই ঘটনাটি যখন ছাত্রটাকে বলা হয়, ছাত্রটা প্রচন্ড ভয় পায় রাসেল ভাই, ভয় পাওয়ারই কথা। তো সে হুজুরের কাছে মাপ চায়, মাপ চাওয়ার পরে হুজুর তাকে মাফ করে দেন এবং সে আর ওই ছাত্রাবাসে থাকার কোনো সাহস তার হয় না। সে ঈদের ছুটি ছিল তার, তাই সে তার মালসামানা নিয়ে পরদিনই সে তার বাড়ি রওনা হয়ে যায় রাসেল ভাই। তো রাসেল ভাই, এই হচ্ছে ঘটনা। তো আমার জানা এরকম অনেক মাদ্রাসা এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু রয়েছে, যে সকল কলেজ মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ও আছে আমার জানা মতো, আমি নাম বলতে চাচ্ছি না। পাকিস্তানেও আছে, বাংলাদেশেও আছে কিছু ভার্সিটি যেখানে জিন জাতিরা মানুষের রূপ ধরে লেখাপড়া করছে। এবং কুমিল্লার সৈয়দপুর যে মাদ্রাসাটা, সেই মাদ্রাসায় কিন্তু প্রায় 200 থেকে 250 জিন কিন্তু মানুষের রূপে লেখাপড়া করছে। তো হয়তো আমরা সেগুলো দেখি মানুষের মতো, কিন্তু তারা আসলে কিন্তু মানুষ নয়। তো রাসেল ভাই, এই ছিল ঘটনাটি একদম সত্যি। যদি অবশ্যই আপনারা যদি ভালো লাগে আশা করি প্লে করবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি রিপন, লালমনিরহাট থেকে। আমার বাসা লালমনিরহাটের আদিত্যমারিতে। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমি ঢাকাতে যখন ছিলাম, তো একদিন আমি এবং আমার সহপাঠী না, তারা আমার কলিগ। তো কলিগদের সাথে আমি একদিন ইলিশ মাছ খাওয়ার জন্য মাওয়া ঘাটে গিয়েছিলাম। সবার একটা পরিচিত জায়গা আছে মাওয়া ঘাট। তো অনেকেই ইলিশ খাওয়ার জন্য সেই মাওয়া ঘাটে চলে যায়। তো ওখানে যাওয়ার পর আমার এক কলিগের কাছে আমি একটা ঘটনা শুনি। তো ঘটনাটা এই মাওয়া ঘাটকেই কেন্দ্র করে। তার বাসা এই মাওয়া ঘাটের আশেপাশে। তিনি আমার সেই কলিগ তার গ্রামের নাম বা হলো ঠিকানাটা বলতে আগ্রহী নয়। তো এখানে এই মাওয়া ঘাটে আমার কলিগের একজন পরিচিত নাম ছিল, তার নাম হচ্ছে কালাম মিয়া। তো এই কালাম মিয়া তিনি একজন জেলে, এবং এই জেলের সাথে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনাটা আমাকে তিনি শেয়ার করেছেন, আমার কলিগ আমাকে শেয়ার করেছেন। আমার কাছে ঘটনাটা খুবই ইন্টারেস্টিং লেগেছিল, খুব ভৌতিক মনে হয়েছিল। এই জন্য আমি চিন্তা করলাম যে রাসেল ভাই, আপনাকে ঘটনাটা আমি শেয়ার করে ফেলি। তো বেশি কথা নয়, আমি শুরু করি ঘটনাটি। তো শ্রোতারা, আপনারা যারা মাওয়া ঘাটে গিয়েছেন তারা জানেন জোয়ারের সময় পদ্মা কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু সেই সময় শুধু ঢেউয়ের নয়, জেলেরা বলে মাঝ নদীতে এমন কিছু আছে যা মানুষের চোখে পড়ার কথা নয়। আজ যে ঘটনাটা আমি আপনাদের বলবো তা ঘটেছিল মাওয়া ঘাটের এক অভিজ্ঞ জেলে কালাম মিয়ার সাথে। ঘটনাটা শোনার পর যদি আপনি সেই নদীর দিকে তাকান তাহলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো কালাম মিয়া দীর্ঘ 20 বছর ধরে এই পদ্মার জাল ফেলতেছেন। তো যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে সেদিন চাঁদ ছিল না, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, ঘাটে কোনো কোলাহল নেই, খুবই শুনশান। পানির শুধু সলাৎ শব্দ শোনা যাচ্ছে। তো কামাল মিয়া তার ছোট নৌকাটা নিয়ে একাই সেদিন মাঝ নদীতে চলে গিয়েছিলেন বেশি মাছের আশায়। তিনি চিন্তা করেন যে
যেহেতু আজকে অমাবস্যা, আজকে মাছ বেশি পাওয়া, তিনি জানেন যে মাছ বেশি পাওয়া যাবে, এই জন্য তিনি তার ছোট নৌকাটা নিয়ে মাছ নদীতে চলে যান। তো তার সাথে ছিল একটা হারিকেন আর একটা চিলতে তামাক, যেটা হচ্ছে মানুষ তামাক মিশ্রিত একটা হুকোর মতো, যেটাতে টান দিলে আর কি নেশা হয়। তো আপনারা হয়তো বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি। যাই হোক, তো তিনি মোটামুটি অনেক ভালোই মাছ পাইতেছিলেন। তো রাত যখন আনুমানিক 2টা বাজে, নদীর মাঝখানে, মানে নদীর মাঝখানে বলতে তিনি হলো কিনারা থেকে, ঘাট থেকে অনেক ভিতরে, নদীর মাঝখানে গিয়ে জাল ফেলার পর কালাম মিয়া লক্ষ্য করলেন চারপাশে হঠাৎ করে একদম থমথমে হয়ে গেল, এমনকি বাতাসের শব্দটাও যেন বন্ধ হয়ে গেল। এতক্ষণ আগে যে বাতাস, মাওয়া সবসময় বাতাস থাকে, প্লাস পানির একটা শব্দ, সলাৎ সলাৎ শব্দ, কিন্তু এক নিমিষেই মনে হলো যে কালাম শাহ মিয়ার মনে হলো যে সব কিছু যেন বন্ধ হয়ে গেছে। সাধারণত এই সময়ে অন্যান্য জেলেদেরও কথাবার্তা এবং দূরে জেলেদের ডাক শোনা যেত, কিন্তু সেদিন তিনি যেন এক জনহীন প্রান্তরে একা একা ফিল করলেন। তার কাছে মনে হলো যে তিনি শুধু একাই মনে হয় এই পদ্মায় মাছ ধরতেছেন। তো হঠাৎ তার জালে একটা বিশাল টান পড়লো। তিনি যে জালটা ফেলেছিলেন, তার কাছে মনে হলো যে মনে বিশাল একটা টান অনুভব করলো। তো কালাম মিয়া খুশি হলেন। তিনি মনে মনে ভাবলেন বোয়াল অথবা অন্য কোনো বড় কোনো মাছ ধরা পড়েছে। তো তিনি জান প্রাণ দিয়ে সে জালটা টানতে শুরু করলেন, কিন্তু জাল যত কাছে আসছে নৌকাটা ততই মানে কাত হতে চাচ্ছে, এতটাই টান যে যখন তিনি জাল টানতেছেন তখন নৌকাটা কাত হয়ে যাচ্ছে, যেন মাটির নিচ থেকে কেউ জালটা সজোরে নিচে থেকে টেনে ধরতেছে। তো অনেক কষ্টে জাল যখন নৌকার কিনারায় আনলেন, হারিকেনের আলোয় কালামিয়া যা দেখলেন তার কলিজা শুকিয়ে গেল। জালে কোনো মাছ নেই। জালের সাথে পেঁচিয়ে উঠে এসেছে একটা কুচকুচে কালো দীর্ঘ হাত, যার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো ধারালো। সেই হাতটা শক্ত করে নৌকার কিনারায় আঁকড়ে ধরল। কালাম মিয়া এটা দেখে ভয়ে চিৎকার দিলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। তিনি দেখলেন পানির নিচ থেকে ধীরে ধীরে একটা বীভৎস মাথা ভেসে উঠতেছে। তার চুলগুলো শ্যাওলার মতো দীর্ঘ আর চোখ দুটো আগুনের গোলার মতো লাল। সেই অবয়বটি কোনো মানুষের মতো নয়, কিন্তু দেখতে ঠিক মানুষেরই আদলে তৈরি একটা অবয়ব। সেই অদ্ভুত প্রাণীটি নৌকার কাছে এসে একদম নিশ্চুপ স্বরে ফিসফিস করে কিছু একটা বলল। তো কালাম ভাই বুঝলেন যে সেই অবয়বটা কোনো মাছ চাচ্ছে। তো কালাম মিয়া অনেক অবাক হলেন, কারণ এত গভীর রাতে জনমানবহীন একটা নদীতে তিনি কিভাবে সম্ভব এটা, আর এই প্রাণীর তো এখানে থাকার কথা না। তো তিনি কাঁপা কাঁপা গলায় বললেন যে তিনি বুঝতে পারছেন যে এটা কোনো একটা ভৌতিক কিছু বা কোনো একটা জিন বা কোনো একটা খারাপ কিছু। তো সেই কালাম মিয়ার পরে তিনি হলো কাঁপা কাঁপা গলায় সেই অবয়বটাকে জানালেন যে দেখেন ভাই, আমি তো অনেক গরিব মানুষ, আমি যে মাছ পাই সেটা দিয়ে আমার রুজি রোজগার হয়, আমি আপনাকে মাছ কোত্থেকে দেব? তো সেই অবয়বটি কালাম মিয়াকে এমনটা বুঝিয়েছিল যে সে বড় কোনো মাছ চায়, সে ছোট মাছ পছন্দ করে না। তো কালাম ভাইয়ের কথাটা শেষ হতে না হতে সেই প্রাণীটা হি হি করে হেসে দিল। মনে হয় যে কোনো মেয়েলি মানুষের মতো, একদম মেয়ে মানুষ যেরকম করে হাসি দেয় সেরকম করে একদম মানুষের মতো হাসি দিল, এবং সে একসাথে অনেকগুলো হাড় ভাঙার শব্দ করলো। তো প্রাণীটা নৌকার উপর একটা ভেজা থলে ফেলে দিল, বললো যে এই নেই তোর মাছ। তো কালাম মিয়া দেখলো যে যে থলের ভিতর অনেকগুলো মাছ, মানে যে কিলবিল কিলবিল করতেছে। তো এরপরে সেই অবয়বটা বলল যে আমি তোকে পরীক্ষা করতেছিলাম, এই নে তোকে আমি অনেকগুলো মাছ দিলাম, যেদিক থেকে এসেছিস সেদিকে ফিরে যা, পিছন দিকে কোনো তাকাবি না। তো কালাম মিয়া কোনো মতো নৌকাটা ঘুরিয়ে ঘাটের দিকে পাল্লা দিয়ে খুবই জোর, তার যতগুলো শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে সেই নৌকাটাকে চালানো শুরু করলো, কিন্তু তার কাছে মনে হলো যে নৌকাটা মনে হয় এগোচ্ছে না।
সে অনেক চেষ্টা করতেছে নৌকাটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে নৌকাটা মনে হয় নিচ থেকে কেউ মানে ধরে রেখেছে, যার কারণে নৌকাটা এগোচ্ছে না। তো নৌকাটায় যখন সে যা তার শক্তি দিয়ে করতে যাচ্ছে, কোনোভাবে এগোচ্ছে না। এভাবে কতক্ষণ সে নৌকা চালিয়েছে সে জানে না, এবং তার কাছে একটা স্বস্তির নিঃশ্বাস থাকে যে নৌকার মধ্যে সেই মাছগুলো এখনো আছে, অনেকগুলো মাছ সে পেয়েছে আজকে। তো এটা দেখে তার খুশি লাগতেছিল, কিন্তু যখন আবার সে পিছনের অবয়বটার কথা মনে পড়ে তখন তার মানে ভয়ে শরীর কাঁপতেছিল। সেই এত পরিমাণ দাঁড় বাইতেছিল নৌকাতে, কিন্তু কোনোভাবেই সেই নৌকাটা এগোচ্ছিল না। এক সময় সকালে যে ফজরের আজান দেয় মাইকে, দূরবর্তী মসজিদ থেকে মাইকের আজান ভেসে আসে। এরপর সে অনুভব করে, তখন চারিদিকে একটু ফর্সা হতে শুরু করে, মানে হালকা আলো ফুটে ওঠে, এবং চতুর্দিকে যখন সে দেখে সে এতটাই বিস্তৃত হয়ে যায়, সে নদীর কোনো কিনারায় নয়, সে নদীর থেকে এতটাও ভিতরে গভীরে সে আসে, দুই পাশে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। তাই সে কখনো মানে সে ঠাঁই করতে পারতেছে না কত ভিতরে সে নদীর ভিতরে চলে এসেছে। তো এরপর সে যখন আজান দিল, আজান শোনার পর তখন সে অনুভব করলো তার নৌকাটা আগের মতো আর ভারী লাগতেছে না, এখন নৌকাটা যেদিকে চাচ্ছে সেদিকে নিয়ে যাওয়া যাচ্ছে। তো এরপর সে তার অনেক কষ্ট করে সে নদীর পাড়ে আসে, এবং সকালবেলা যারা মাওয়া ঘাটে মাছ ধরতে আসে যে জেলেরা, তারা তো কালাম মিয়া খেতে অবাক যে কালাম মিয়া এত সকালে মাছ ধরতে এসেছে। তো কালাম মিয়া যখন নৌকাটা নিয়ে ঘাটের মধ্যে আসে, সে ঘাটে এসেই সে বলে যে তার যে সহযোগী বা যারা জেলে আছে তাদেরকে বলে যে দেখ আজকে আমি অনেক মাছ পেয়েছি, তাদেরকে বলার চেষ্টা করে। যখন সেই সমস্ত জেলেরা এসে তার নৌকাতে দেখার চেষ্টা করে যে আসলে দেখি কতগুলো মাছ পেয়েছে, দেখে যে তার নৌকাতে কোনো মাছ নেই। তো সেই জেলেরা বলে যে কই মাছ তো আমরা দেখতে পাচ্ছি না। তো কালাম মিয়া চিন্তা করলো যে কি বলে। পরে সে যখন পিছনে তাকিয়ে সেই নৌকার থলে এবং নৌকাতে সে যে মাছগুলো ধরছিল দেখে যে সেখানে কোনো থলে বা কোনো ধরনের মাছ নেই। এটা দেখে তো কালাম মিয়া তার জ্ঞান ধরে রাখতে পারে না, এটা কি হচ্ছে, এটা কি কেমনে সম্ভব। সে সেন্সলেস হয়ে সেখানে পড়ে যায়, এবং পরবর্তীতে সেখানকার জেলেরা তাকে ধরাধরি করে বাসায় নিয়ে যায়, এবং বাসায় নিয়ে যাওয়ার পর তাকে যখন সুস্থ করা হয়, তো সুস্থ করার পর তখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি সমস্যা হয়েছিল, কেন সে সেন্সলেস জ্ঞান হারিয়ে ফেলেছে। তো এরপরে সে বলে যে এরকম মানে সে মাওয়া যে ঘটনা ঘটেছিল সেদিনের ঘটনাগুলো বলে। তো সেখান থেকে আমার আসলে যে কলিগ সেই ঘটনাটা জানতে পারে। তো সেই গ্রামে বিশেষ করে মামাঘাটের ওই জেলের আশেপাশের পরিবারের লোকজন সবাই এগুলো জানে যে রাত্রিবেলা এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, এর একটা বাস্তব ঘটনা সে দাবি করেছে। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, আমি চেষ্টা করেছি তার মতো করে আপনাদেরকে গুছিয়ে বলার। যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি চেষ্টা করবো পরবর্তীতে নতুন কোনো ঘটনা নিয়ে আসতে। আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন, কারণ আপনি বরাবরই ভারত দলেই থাকেন। আমি আবারও আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম সিয়াম, আমার বাসা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার বরিহরিণমারি গ্রামে। ঘটনাটি আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ফ্রেন্ডের কাছ থেকে যেভাবে শুনেছি, ফ্রেন্ড আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবেই ঘটনা দিব। তো আমার ওই ফ্রেন্ডের নাম বলছি না, ওই ফ্রেন্ডের বাসা আমাদের গ্রামেই একটু সাইডে, আমাদের বাসা থেকে একটু সাইডে। তো ওর বাসার পিছনে বিরাট বড় বাঁশবাগান আছে, অনেক আগে থেকে এই বাঁশবাগানটা আছে। তো ওই বাঁশবাগানের অপোজিটে, মানে বাঁশবাগানের ওই পাশে ওর নানুর বাসা। তো ওর নানুর বাসাতে মেইন রোড হয়ে যাতায়াত করে, আবার বাঁশবাগানের ভিতর দিয়েও যাতায়াত করে। তো সে কখনো মানে
এই আর কি বাঁশবাগানের ভিতর দিয়ে যাতায়াত করলে রাস্তাটা শর্টকাট হয়ে যায়, আর মেইন রোড হলে একটু দূর হয়। সে কখনো বাঁশবাগানের ভিতর দিয়ে রাত্রে যাতায়াত করে নাই। সে যখন যাতায়াত করতো রাত্রেবেলায় সে তার নানুর বাসাতে বাঁশবাগানের ভিতর দিয়ে যেত। তো একদিন হঠাৎ করে কোনো এক কারণবশত তার নানুর বাসাতে দেরি হয়ে যায়। তো সে তার নিজের বাসাতে ব্যাক করবে নানুর বাসা থেকে। তো তখন যেহেতু অনেক রাত হয়ে যায়, তার প্রায় 12টা বেজে যায়, তখন সে চিন্তা করে যে রাত 12টার মতো গ্রামের বাসায় অনেক রাত হয়ে যায়। তো চিন্তা করে যে আমি যদি মেইন রাস্তাটা ধরে আমার নিজের বাসাতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি শর্টকাটটাই নিয়ে যাই। তো সে চিন্তা করে বাঁশবাগানটা ক্রস করে সে তার বাসায় যায়। তখন সে তার বাঁশবাগানের ভিতর দিয়ে যাওয়ার চিন্তাটাই করে। তো অলরেডি সে নানুর বাসা থেকে প্রায় রাত 12টা বাজে, তখন সে নানুর বাসা থেকে বের হয়ে বাঁশবাগানের ভিতর দিয়ে তার নিজের বাসাতে আসে। সে মনে কোনো রকম ভয় ভীতি ছিল না, কারণ তার সাথে কখনো কোনো কিছু ঘটে নাই, আর সে কখনো এই বাঁশবাগানের ভিতরে অলৌকিক কিছু ফেস করে নাই। তো যার কারণে তার মনে কোনো ভয় ছিল না। সে আসে ভালোভাবে বাঁশবাগানের ভিতর দিয়ে ক্রস করতে ধরে। ঠিক যখন সে বাঁশবাগানের ভিতরে আসে তখন সে দেখতে পারে যে হঠাৎ করে একটা বাস তার সামনে ঝুঁকে পড়ে, মানে এমনিতে হেলে আসে। মনে হচ্ছে যে বাসটা ছিল হঠাৎ করে তার সামনে পড়ে গেল, অটোমেটিক্যালি বাসটা পড়ে যায় তার সামনে। যখন বাসটা তার সামনে পড়ে যায় তখন সে একটু ভয় পায়, কি ব্যাপার, মানুষ নাই এখানে, কেউ নাই, বা এখানে কোনো ঝড়ও হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, অটোমেটিক্যালি কেন বাসটা আমার সামনে পড়ে গেল। তখন সে মানে একটু কিছু জানতো যে বাস পড়ে গেলে বা এই ধরনের রাস্তায় যদি কখনো বাস ভেঙে মানে অটোমেটিক্যালি যদি সামনে পড়ে যায়, তো তখন ওইটা ক্রস করে যেতে হয় না, বাসের উপর দিয়ে যেতে হয় না, সে এই ব্যাপারটা জান। তো তখন সে ওখানে দাঁড়ায় থেকে চোখ বন্ধ করে মানে যা পারে সুরে টুরে যা পড়তে থাকে পড়ার পরে দেখে যে কিছুক্ষণ পরে চোখটা মানে নিজে খোলার পর দেখে বাসটা অটোমেটিক্যালি আবার উঠে গেছে। তো তখন সে ওই বাসটা উঠে যাওয়ার পরে ওই রাস্তাটা ভালোভাবে বাসে চলে যায়। তো ব্যাপারটা সে বেশি ভয়ও করে না আর কি, নর্মাল ভাবে নেই, সে কারোতে সে আরো করে না। তো কিভাবে বাসায় যায়। আবার দ্বিতীয় দিন সে আবার যখন তার নানুর বাসাতে যায়, নানুর বাসা থেকে আবার কি ব্যাপার ঘটে যায় তার সাথে। সে আবার রাত হয়ে যায়, অনেক রাত হয়ে যায়, সে আবারও ওই রাস্তাটা দিয়েই তার নিজের বাসায় ব্যাক করতে পারে। ওই বাঁশবাগানের ভিতর দিয়ে সে তার নিজের বাসায় আসবে। তো যখন সে দ্বিতীয় রাত্রেবেলায় ঠিক একই সময়ে তার বাঁশবাগানের ভিতর দিয়ে আসতে ধরে, তখন ঠিক ওই জায়গাতে দিয়ে এসে দেখে যে তার সামনে একটা লাশ আছে, লাশ পড়ে আছে। লাশ সে কিভাবে বুঝতে পারে, যে দেখে যে নর্মালি একটা লাশ যখন মানে একটা মানুষ যখন মারা যাওয়ার পরে যখন তাকে সাদা কাপড় দিয়ে মোড়ানো হয়, ঠিক ওই অবস্থাতে একটা লাশটা সামনে পড়ে আছে। তো এইবার সে আর সাহসিকতার পরিচয় দিতে পারে না, এই ব্যাপারটাতে অনেক ভয় পায়, কারণ এত রাত্রে এই বাঁশবাগানের ভিতর লাশ কি করে আসবে, এখানে আশেপাশে কাউকে দেখাই যাচ্ছে না, তাও আবার রাত প্রায় মধ্যরাত, এত রাতে তো গ্রামে অনেক মানে সুমসাম একটা পরিবেশ, নীরবতার মানে বিরাজ করে। তো এই অবস্থাতে এখানে লাশ কি করে আসবে, এটা সে আসলে মেনে নিতে পারে না। সে এবার সে কোনো রকম সাহসিকতার পরিচয় দিতে না পেরে সে অনেক ভয় পেয়ে সে আর লাশটা অতিক্রম করে সে নিজের বাসায় যাবে এই সাহসটা পায় না। সে লাশটা দেখে পিছন দিক দিয়ে সে ভয়ে দৌড়তে সে তার নানুর বাসাতেই যায়। নানুর বাসাতে যাওয়ার পরে সে অনেকটা ভয় পায়, যে মানে তবুও তার নানুর বাসার কাউকে ঘটনাটা প্রকাশ করে না। সে জাস্ট বলে যে আমার আর বাসায় যেতে আমাকে আর বাসায় যেতে ইচ্ছে করতেছে না, আমার ভালো লাগতেছে না, আমি আর বাসায় যাবো না, আমি আজকে রাতটা আমার এখানেই থেকে যাবো। তো সে ঘটনা কাউকে শেয়ার করে না, ভালোভাবেই সে রাতটা তার নানুর বাসাতে থাকে। তো সকালবেলা সে চিন্তা করে যে আমি আজও দিনের বেলায় আমি আমার নিজের বাসায় যাব না, আমি আজও আমি আমার নানুর বাসাতেই থাকবো, কারণ আমি এর সাথে রাত্রে যে ঘটনাটা ঘটে গেল আমি ঠিক ওই সময়ে আবার ওই দিক দিয়ে যাবো, দেখতে আমার সাথে কি ঘটে। সে গেল রাত্রে ভয় পাইছিল, বাট তারপরে সে আজ আবার চিন্তা করে যে আমি আগে দেখতে চাই ঘটনাটা কি, কেন আমার সাথে এরকম ঘটলো, একদিন বাস পড়ে গেল আমার সামনে, আবার একদিন লাশ দেখতে পেলাম, আসলে কেন এরকম আমার সাথে হচ্ছে। তো সে চিন্তা করে যে আজকে রাত্রে সে নানুর বাসাতে থাকবে, মধ্যরাতের দিকে সে আবার নানুর বাসা থেকে বের হয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিবে, তাও আবার ওই শর্টকাট রাস্তাটা দিয়ে বাঁশবাগানের ভিতর দিয়ে, সে মেইন রাস্তা হয়ে আজও বের হবেন, যে ওই বাঁশবাগানের ভিতর দিয়েই বের হবে, মানে বাঁশবাগানের ভিতরতে তার নিজের বাসাতে আসবে। তো সে দেখতে চায় আর কি যে তার সাথে আরো কিছু ঘটনা ঘটে কিনা, সেটা কি নিজে একটু আর একবার এর ভিতরে ঢুকতে যাচ্ছে। তো আসলে ব্যাপারটা সে বুঝতে চায় যে কেন এমনটা হচ্ছে তার সাথে, তৃতীয় দিনে তার সাথে এমনটা ঘটবে কিনা, মানে তৃতীয় রাত।
তো সে অপেক্ষা করতে থাকে, যখন মধ্যরাত হয়ে যায় সে আবার তার নানুর বাসা থেকে বের হয়। মেইন রাস্তা দিয়ে না ধরে আবার ওই বাঁশবাগানের ভিতর দিয়ে সে আবার বের হয়। বের হওয়ার পরে ঠিক যখন বাঁশবাগানের ওই জায়গাটাতে আসে, তখন সে এবার এসে দেখতে পায় যে মানুষ বললে ভুল হবে, যে মানুষের মতোই, বাট মানুষের মতো এরকম নর্মাল আকৃতির না, মানুষের থেকে অনেক বিশাল আকৃতির এক মানুষ। মানুষ বললে ভুল হবে, যে বিশাল আকৃতির এক দেহ। তো সে বুঝতে পারে যে এরকম মানুষের মতো আকৃতি কিন্তু মানুষের মতো স্বাভাবিক না, বিশাল আকৃতির এক লোক যে এখানে নামাজ পড়তেছে, পাঞ্জাবি পরা। সে দেখে যে সামনে যায় নামাজ উপর, সে নামাজ পড়তেছে। এই ব্যাপারটাতে ভয় পায় না এবার, কারণ নামাজ পড়া অবস্থাতে আছে, সে সেখানে ভয় পায় না। সে যদি চিন্তা করে যে এত রাত্রে কেন লোক বাঁশবাগানে এসে নামাজ পড়বে, এটা কখনো মানুষ হতে পারে না, কখনো কোনো মানুষ এত রাত্রে এসে বাঁশবাগানে নামাজ পড়তে পারে না। তাহলে ইনি কে? তখন সে একটু ফিল করতে পারে যে মানুষ না, মানুষের আকৃতিও এরকম স্বাভাবিক হতে পারে না, যে এনার আকৃতি তো অস্বাভাবিক। মানুষের আকৃতি হলো স্বাভাবিক, অস্বাভাবিক অনেক বড়, বিশাল আকৃতির এবং খুব সুন্দর তার চেহারা। আর চেহারার মধ্যে মনে হয় অনেক সৌন্দর্য, প্লাস নামাজ পড়তেছে, মনে হচ্ছে চতুর্দিকে অনেক লাইটের আলো। সেখানে সে চিন্তা করে যে সে ভয় পায় না এবার, কারণ সে বুঝতে পারে নামাজ পড়তেছে, আর যাই হোক তার কোনো ক্ষতি করবে না। তো সে ওখানে দাঁড়াই থাকে। তো তার নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পর ওই লোকটা তাকে ডেকে দিয়ে তাকে জিজ্ঞেস করে যে বাবা, তুমি এই রাস্তাতে কেন আসো? তুমি দিনের বেলা আসতে পারো, কিন্তু এই রাস্তাতে তুমি কখনো আর রাত্রেবেলা আসবে না। কারণ এই যে তুমি 2 দিন এই রাস্তাতে আসছিলা, এখানে আমরা অনেক চিনারাই আছি যারা এখানে আমরা রাত্রেবেলা ঠিক এই সময়টাতে নামাজ পড়ি। তুমি এই সময় আসো, ওরা বিরক্ত হয়ে তোমাকে 2 দিন ভয় দেখাচ্ছে, যাতে তুমি আর এদিকে না আসো। আর ওরা তোমাকে বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করেছে, আমি তোমার কোনো ক্ষতি করতে দেয়নি। আজ যখন তুমি আবার এদিক দিয়ে আসলা, তখন আমি চিন্তা করলাম যে আমি তোমাকে ঘটনাটা সম্মুখে জানাবো, যাতে তুমি আর এদিক দিয়ে রাত্রেবেলা না আসো। কারণ আমরা জিনেরা এখানে অনেক দিন থাকে, যারা আমরা রাত্রেবেলা এখানে একসঙ্গে নামাজ পড়ি। তো তুমি আর কখনো এদিক দিয়ে রাত্রেবেলা আসবে না। আর তাকে একটা শর্ত দিয়ে দেয় যে এই ঘটনাটা যেন সে কারোর সাথে কখনো শেয়ার না করে। সে আমার কাছে শেয়ার করেছে, তবু তার পরিচয় দিতে নিষেধ করেছে। তো রাসূল ভাই তো তাকে এইভাবে দিনটা বলে যে তুমি আর এদিকে কখনো রাত্রেবেলা এই এত রাত্রে আর এদিকে যাতায়াত করবা না। এখন তুমি ভালোভাবে বাসায় যাও, আর এই ঘটনাটা তুমি কারোর সঙ্গে কখনো শেয়ার করবা না। আমরা এখানে থাকি, নামাজ পড়ি, কথাটা বলবা না। তুমি নিজেও আর কখনো এদিক দিয়ে যাতায়াত করবা না। তো রাসূল ভাই এই ছিল ঘটনা। আমার বন্ধু আমাকে এইভাবে বলেছে। তো এই ঘটনাটা আমি ওর কাছ থেকে শুনেছি এবং ওর কাছ থেকে কালেক্ট করা। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে যার ঘটনা শেয়ার করব তার নাম আসিফ মোল্লা ভাই। এই ঘটনাটি সীমার। 2016 সালের দিকে সীমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর তার জীবন খুব সুন্দরভাবে কাটছিল। সীমার শ্বশুর বাড়ি তার বাবার বাড়ি থেকে 3 কিলোমিটারের দূরত্বে। তার স্বামী সরকারি চাকরিজীবী এবং তিনি খুবই ভালো একজন মানুষ। সীমার জীবন খুব সুন্দরভাবেই কাটছিল। 2017 সালের প্রথম দিকে তারা ঘুরতে বেরোয়। তারা চলে যায় কক্সবাজার। সেখানে তারা 2 রাত থাকে। পরদিন সন্ধ্যাবেলা তারা চলে আসে বান্দরবান আসার পর তারা খুব ধারে কাছে একটা রিসোর্ট খুঁজে সেখানে উঠে যায়। রিসোর্টটি তাদের ভালো লাগে না। তারা সে রাত সেখানে থাকে। পরদিন সকালবেলায় তারা আরেকটি সুন্দর রিসোর্টে চলে যায়। সকালটা সেখানে কাটাবার পর দুপুরে খাওয়ার শেষ করে তারা ঘুরতে বেরোয়। তারা ঘুরতে যায় বান্দরবানের খুব পরিচিত একটা পাহাড়ে। সীমা এবং সীমার হাজবেন্ডের সময় খুব সুন্দর কাটছিল। সন্ধ্যাবেলার দিকে তারা যখন সে পাহাড় থেকে চলে আসবে এবং তারা যখন নামছিল, তখন সীমা দেখতে পায় পাহাড়ের একটা পাশে জঙ্গলের মতো একটা জায়গা এবং সেখানে খুব সুন্দর গাছপালা। সীমা ছোটবেলা থেকেই গাছপালার প্রতি ঝোঁক। সে খুব খুশি হয়ে যায়। সে তার হাজবেন্ডকে বলে যাতে সে তাকে কিছু ছবি তুলে দেয়। তখন সীমা গিয়ে সেই জঙ্গলের মতো জায়গাটায় গিয়ে দাঁড়ায় এবং তার হাজবেন্ড তার ছবি তুলতে থাকে। সে যখন ছবি তুলছিল, অর্থাৎ সীমা যখন
ছবি তুলছিল তখন তার মুড খুব ভালো ছিল, সে প্রত্যেকটা মুহূর্তে এনজয় করছিল। কিন্তু যখনই ছবি তোলা শেষ হয় এবং তারা যখন পাহাড় থেকে নামা শুরু করে, তখন সীমার হাজবেন্ড একটা বিষয় লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করেন তার স্ত্রীর মুড অফ। এটা তিনি লক্ষ্য করার পর তিনি যখন তার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে কি কোনো সমস্যা, তার স্ত্রী বলে যে না, কোনো সমস্যা না। কিন্তু তিনি বুঝতে পারছেন কোন একটা কারণে তার স্ত্রী বিচলিত। তিনি তার স্ত্রীকে ঘাটান না। সেদিন তারা চলে আসেন তাদের রিসোর্টে এবং আসার পরও সীমা কোনো কথা বলছিল না। তাই সীমার হাজবেন্ড সীমাকে আর এই বিষয়ে কিছু জিজ্ঞেস করেন না। তারা রাতের খাওয়ার পর ঘুমিয়ে পড়েন। রাত তখন 3টার মতো বাজে। সীমার হাজবেন্ডের ঘুম ভেঙে যায়। তার ঘুম ভেঙে যায় গুনগুন গুনগুন একটা শব্দে। তিনি ঘুম ভেঙে উঠে যা দেখেন তা দেখে তিনি স্তব্ধ হয়ে যান। তিনি দেখেন তার স্ত্রী ফ্লোরে বসে আছে, তার চুলগুলো সামনের দিকে ঝোলানো এবং তিনি বসে বসে তার হাতের আঙ্গুল দিয়ে ফ্লোরে কি জানি করছেন বা কিছু আঁকার চেষ্টা করছেন। এই দৃশ্যটা দেখার পর সীমার হাজবেন্ড কোনো শব্দ করেন না। তিনি চুপচাপ তার বিছানায় উঠে বসেন এবং উকি দিয়ে দেখার চেষ্টা করেন যে তার স্ত্রী ফ্লোরে কি আঁকছে। তিনি দেখেন সেখানে কিচ্ছু নেই। তখন তিনি উঠে গিয়ে তার স্ত্রীকে ধরেন। তার স্ত্রীকে ধরার পর তিনি বুঝতে পারেন তার স্ত্রীর শরীরে প্রচন্ড জ্বর। তিনি খুব অবাক হয়ে যান এবং তিনি বুঝতে পারেন যে হয়তো জ্বরের ঘোরে তার স্ত্রী এই ধরনের আচরণ করছে। তিনি দ্রুত তার স্ত্রীকে বাথরুমে নিয়ে যান মাথায় পানি দেওয়ার জন্য, কিন্তু তার স্ত্রী কিছুতেই মাথায় পানি দেবে না। এক পর্যায়ে সীমার হাজবেন্ড ক্ষান্ত দেয় এবং সে তার স্ত্রীকে এনে বিছানায় শোয়ায়। বিছানায় শোয়ার পরও তার স্ত্রী বিভিন্ন ধরনের কথা বলছিল। তখন সীমার হাজবেন্ডের একটা সন্দেহ হয়। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং এইসব বিষয় সম্পর্কে জানতেন। তাই হঠাৎ করেই তার একটু সন্দেহ হয় যে ব্যাপারটা কি একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে না। তখন তিনি তার নিজের মনকে শান্ত করার জন্যই আয়াতুল কুরসি পড়ে তার স্ত্রীকে ফু দেন এবং সাথে সাথে সীমা ঘুমিয়ে পড়ে। এই ব্যাপারটা যখন ঘটল তখন সীমার হাজবেন্ডের মনে ব্যাপারটা খুব ভালোভাবে জেঁকে বসলো যে আমি আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়ার সাথে সাথেই ঘুমিয়ে গেল। ব্যাপারটা কি আসলেই এরকম? আসলে কি কোনো জিন রিলেটেড সমস্যা হচ্ছে? তিনি একটু কনসার্ন হয়ে যান। এরপর সে রাতটা নির্বিঘ্নেই তাদের কেটে যায়। পরদিন সকালবেলা তারা যখন ঘুম থেকে ওঠে তখন সীমা আবার আগের মতোই হাস্যোজ্জ্বল। তখন সীমার হাজবেন্ড গত রাতের ঘটনাকে একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করে ভুলে যান। সেদিন রাতের বেলা আবার সীমা সেই আগের স্টেটে চলে যায়, অর্থাৎ সে একেবারেই চুপ হয়ে যায়। ব্যাপারটা সীমার হাজবেন্ডের কাছে ভালো লাগছিল না। রাত 11টার দিকে হঠাৎ করেই সীমার হাজবেন্ড লক্ষ্য করেন তার স্ত্রী তার বিছানার পাশে যে জানালাটা, সেই জানালাটার পর্দাটা সরিয়ে কিছু কথা বলছেন। এই ব্যাপারটা দেখার পর সীমার হাজবেন্ড উঠে গিয়ে সীমাকে ধরে এবং ধরার পর সীমা হঠাৎ করে খেপে যায় এবং সে তার হাজবেন্ডকে গালাগালি শুরু করে। ব্যাপারটা এতই বেড়ে যায় যে আশেপাশের রুমের লোকজন চলে আসে। তখন সীমার হাজবেন্ড আশেপাশের লোকজনকে বোঝায় যে তার স্ত্রী অসুস্থ। এরপর সীমার হাজবেন্ড তার স্ত্রীকে কিছু সূরা পড়ে ফু দেন, কিছু পানি পড়া খাওয়ান। তিনি এই বিষয় সম্পর্কে জানতেন, হালকা পাতলা তার কিছু জ্ঞান ছিল এই বিষয়ে। তো তিনি দেখতে পান তার স্ত্রী ধীরে ধীরে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। ঠিক তখনই তিনি তার শাশুড়িকে ফোন দেন, অর্থাৎ সীমার হাজবেন্ড সীমার মাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর সীমার হাজবেন্ড বলে যে আপনার মেয়ের সাথে তো এরকম কিছু সমস্যা হচ্ছে বলে আমার মনে হয়। তখন সীমার মা ব্যাপারটা হয়তো বুঝতে পারেন এবং তিনি বলেন যে তুমি আগামীকাল ভোরবেলায় চলে আসো। পরদিন সকালবেলা সীমার হাজবেন্ড যখন সীমাকে বলে যে চলো আমরা আজকে চলে যাব, তখন সীমা যেতে চায় না। সে বলে ভালোই তো লাগছে, 2-3 দিন থেকে যাই। কিন্তু সীমার হাজবেন্ড জোরাজোরি করে তাকে নিয়ে বাসে চড়ে বসে এবং সে সরাসরি এসে ওঠে তার শ্বশুর বাড়ি, অর্থাৎ সীমাদের বাড়িতে। সীমার হাজবেন্ড তখন সীমার মাকে পুরো ঘটনাটা খুলে বলে। তখন সীমার মা বলে যে তার সাথেও এরকম একটা সমস্যা হয়েছিল
সীমা যখন তার পেটে ছিল তখন তাকেও এরকম একটা জিন পজেস্ট করেছিল কিছুদিনের জন্য। হতে পারে এটা ওটার কোনো এফেক্ট। তখন সীমার হাজবেন্ড চিন্তা করে যে হতেও পারে, কিন্তু সীমার হাজবেন্ড একটা ভয় পাচ্ছিল, সেটা হচ্ছে তিনি তার ফ্যামিলিকে জানাতে পারবেন না, কারণ তার ফ্যামিলি এসব বিষয় বিশ্বাস করে না। তাই সীমার হাজবেন্ড তার শ্বশুরবাড়ির সাথে মিলে তার স্ত্রীকে ভালো করার জন্য উঠে পড়ে লাগে। বিভিন্ন ঝাড়ফুঁক, বিভিন্ন হুজুর দেখানো হয়, কিন্তু তারপরও কোনো কিছুর সুরাহা হচ্ছিল না। সীমার পাগলামি বেড়ে যাচ্ছিল। এরপর এক হুজুরের কিছু তদবিরের পর এক পর্যায়ে সীমা কিছুটা শান্ত হয়, কিন্তু সীমার একটা সমস্যা প্রতিদিন হতো। সেটা হচ্ছে প্রত্যেক রাতে সে খুব ভয়ানক কিছু স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যেত, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ঘুম থেকে ওঠার পর সে কি দেখেছে স্বপ্নে সেটা সে মনে করতে পারত না। এটা প্রায় প্রত্যেক রাতেই ঘটা শুরু হলো। সবাই অস্থির হয়ে পড়ে। এরপর আবারও কিছু হুজুর দেখাবার পর সীমার এই সিমটমস কিছুটা কমে। এরপর হঠাৎ করেই তাদের জীবনে একটা সুসংবাদ আসে। সীমা কনসিভ করে। সবাই খুব খুশি ছিল, কিন্তু সমস্যাটা আরো বেড়ে যায়। কনসিভ করার পর হঠাৎ করেই সীমার মধ্যে পাগলামিটা একেবারে প্রকাশ্যে দেখা দিতে শুরু করে। এটা দেখার পর সীমার হাজবেন্ড চিন্তা করে যে সীমাকে এখানে রাখা যাবে না, তাকে তার বাবার বাড়ি দিয়ে আসতে হবে। সে তার ফ্যামিলিকে বুঝায় এটা প্রেগনেন্সির কারণে হতে পারে। এই ধরনের একটা কথা বুঝিয়ে সে তার স্ত্রীকে পাঠিয়ে দেয় তার বাবার বাড়ি, অর্থাৎ তার শ্বশুর বাড়ি। সীমা সেখানে যাওয়ার পর তার বাবা মা তাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছিল না। সকালবেলা হয়তো তার স্বামী তাকে ফোন দিয়েছে, তখন সে খুবই ভালো মুডে আছে। আবার বিকেলবেলা যখন ফোন দেয় তখন সে তার স্বামীকে গালাগালি করে। এতটাই খারাপ অবস্থা। একদিন অবস্থা এতই খারাপ হয়ে গেল যে সীমা তার স্বামীর উপর রাগ করে তার পেটে, অর্থাৎ নিজের পেটে নিজেই কিল ঘুষি মারা শুরু করলো। এক পর্যায়ে তার ব্লিডিং শুরু হয়। তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তার বাচ্চাটা আর বেঁচে নেই। এটাতে সীমা অনেক বড় একটা শক পায়। এরপরও কিন্তু তার এই পাগলামি থামছিল না। তখন সীমার হাজবেন্ডের এক কলিগ তাকে এক আলেমের খবর দেন। তিনি সেই আলেমকে নিয়ে আসেন এবং সেই আলেম সীমাকে দেখার পর বলে যে ওর উপর তো খুব একটা খারাপ বদনজর আছে, এবং এই বদনজরের কারণে তোমাদের কোনো সন্তান হবে না। এই যে জিনিসটা ওর সাথে আছে সে সীমার সন্তান হতে দেবে না। তখন সীমার স্বামী তাকে অনেক রিকোয়েস্ট করেন এবং বলেন যে হুজুর, আপনি যতটুকু জানেন, আপনার এলেমের মধ্যে যতটুকু আছে তাই দিয়ে আপনি চেষ্টা করুন, অন্তত আমরা নিজেদের মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমরা চেষ্টা করেছি। তখন সে হুজুর বলেন যে সে চেষ্টা করবেন। এরপর সে হুজুরের কিছু তদবির, দোয়া, পানি পড়া, তেল পড়া, এইসবের কারণে এই সীমার এই সমস্যাটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে বলেই ধারণা করা হতো। বেশ কিছু দিন, অর্থাৎ মাস, এই সমস্যাটা হয়তো তার সাথে হয়নি। এরপর সীমা আবার কনসেপ্ট করে। তখন তার সাথে আবার সে পুরনো কিছু ঘটনা ঘটতে থাকে, এবং আরেকটা যে কমন ঘটনা ছিল সেটা হচ্ছে সীমা প্রত্যেক রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যেত, কিন্তু ঘুম থেকে ওঠার পর তার কিছুই মনে থাকতো না। তখন সীমার হাজবেন্ড তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। সে চিন্তা করে সেখানে কিছুদিন থাকলে হয়তো সে ঠিক হতে পারে। এখানে আরেকটা ঘটনা ঘটছিল। সেটা হচ্ছে সীমার এক ছোট বোন ছিল, তার নাম রিমা। তাদের বয়সের ডিফারেন্স 2 থেকে 3 বছর। সীমা এক পর্যায়ে তার বাবার বাড়িতে স্থায়ী হয়ে যায়। সে বছরের প্রায় 10 মাসই তার বাবার বাড়ি থাকতো। এতে সীমার যে ছোট বোন রিমা, তার একটা প্রবলেম হতো। সে তখন প্রেম করে। তাই তার বড় বোন যখন বাড়িতে থাকে তখন এটা তার কাছে করা সহজ হয় না, অর্থাৎ সে কমফোর্টেবল ফিল করে না। এবং এক পর্যায়ে রিমা সীমার উপর খুব বিরক্ত হয়ে যায়। সে চিন্তা করে যে ওর বিয়ে হয়ে যাওয়ার পরও ও কেন বাসায় থাকছে। তখন রিমা একটা কাজ করে। সে সীমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলে যে তার বোন নাকি অভিনয় করছে,
সে শ্বশুর বাড়িতে যেতে চায় না। এমনকি সে তার শাশুড়িকে ফোন দিয়েও, অর্থাৎ সীমার শাশুড়িকে ফোন দিয়েও এই কথা বলে। রিমার অত্যাচারটা খুব বেশি হয়ে যাচ্ছিল সীমার প্রতি। সীমা এক পর্যায়ে টিকতে না পারে সে চলে আসে তার স্বামীর বাড়ি। এতে রিমা খুবই খুশি হয়। এর কিছু মাস পর রিমারও বিয়ে হয়ে যায়। রিমার যার সাথে বিয়ে হয় সেও একজন সরকারি চাকরিজীবী এবং তিনি ঢাকায় চাকরি করেন। আর সীমারা বাংলাদেশের কোন একটি প্রত্যন্ত শহরে বা গ্রামের দিকে থাকত। তার হাজবেন্ডের সপ্তাহে ছুটি ছিল 2 দিন, শুক্রবার এবং শনিবার। রিমার হাজবেন্ড বৃহস্পতিবার অফিস করে চলে যেত বাড়ি এবং শনিবার বিকেলবেলা আবার ফিরে আসতো। এভাবেই চলছিল তাদের জীবন। এরপর হঠাৎ করেই রিমার স্বামী একদিন ঠিক করে যে তার স্ত্রীকে তিনি ঢাকা নিয়ে আসবেন। খুব হুটহাট সিদ্ধান্ত। তখন তিনি তার অফিসের খুব কাছেই একটা ফ্ল্যাট খুঁজে পান। রিমার হাজবেন্ড দ্রুত সেই বাড়ির বাড়িওয়ালার সাথে কথা বলে সে ফ্ল্যাটটা ভাড়া নিয়ে নেন। তিনি যখন সবকিছু ভাড়ার ওকে করে নেমে আসছিলেন সে বাড়ি থেকে, তখন সে বাড়ির সামনে একটা দোকানদার ছিল। সে দোকানদার তাকে বলে যে, ভাই কি এই ফ্ল্যাটটা ভাড়া নিলেন? তখন রিমার হাজবেন্ড বলে যে হ্যাঁ। তখন সে দোকানদার বলে যে ভাই ফ্ল্যাটটা ভাড়া নিয়েন না। তার রিমার হাজবেন্ড যখন জিজ্ঞেস করে যে কেন, তখন সে দোকানদারটা বলে যে ভাই এই বাসায় কেউ 2-3 মাসের বেশি থাকতে পারে না। লাস্ট যে ফ্যামিলিটা ছিল সেটা 1 মাসও থাকতে পারে নাই। তখন রিমার হাজবেন্ড জিজ্ঞেস করে কোনো সমস্যা ফ্ল্যাটে? তখন সেই দোকানদার বলে যে না, সে জানে না কি সমস্যা, কিন্তু সে এটা বিশ্বাস করে যে কিছু একটা কারণে এই ফ্ল্যাটে লোকজন থাকতে পারে না। এবং এই ফ্ল্যাটে যারা থাকতো এবং যারা চলে গেছে তারা কোনো সময় বলে যায়নি যে কি সমস্যা। রিমার হাজবেন্ডের মাথায় ভৌতিক কোনো সমস্যা ছিল না। সে চিন্তা করছিল হয়তো বিদ্যুতের সমস্যা বা গ্যাসের সমস্যা বা ইলেকট্রিসিটির সমস্যা বা অন্য যে কোনো কিছুর সমস্যা থাকতে পারে। তার মাথায় কোনো ভৌতিক ঘটনা ছিল না বা ব্যাপার ছিল না। তো তিনি আর এই বিষয়গুলো পাত্তা দেন না। তিনি তার বাড়িওয়ালাকে আরেকবার জিজ্ঞেস করেন যে ভাই ফ্ল্যাটে কি কোনো সমস্যা আছে? বাড়িওয়ালা বলে যে না, কোনো সমস্যা নেই। তো তিনি রিমাকে নিয়ে আসেন ঢাকাতে। ঢাকাতে তারা থাকা শুরু করে। তাদের জীবন খুব সুন্দরভাবেই চলছিল। 2 জনের সংসার খুব ভালোভাবেই চলছিল। রিমাও কনসিভ করে ফেলে। রিমা যখন 5 মাসের প্রেগন্যান্ট, তখন হঠাৎ করেই রিমার হাজবেন্ডের একটা কাজ পড়ে যায় ঢাকার বাইরে এবং সেখানে তার 2 থেকে 3 দিন থাকতে হবে। তখন রিমার হাজবেন্ড রিমাকে বলে যে আমি কি তোমার মাকে নিয়ে আসবো? কয়েকদিন তোমার সাথে থাকলো, এরপর আবার তাকে বাড়ি দিয়ে আসলাম, বাসায় দিয়ে আসলাম। তখন রিমা বলে যে না, মাকে কষ্ট করে আনার দরকার নেই, আমি এই কয়েকটা দিন থাকতে পারবো। তো রিমার হাজবেন্ডও চিন্তা করে যে না, রিমা মোটামুটি সাহসী মেশে থাকতে পারবে। তো পরদিন রিমার হাজবেন্ড চলে যায়। সেদিন সন্ধ্যাবেলা তার হাজবেন্ড তার গন্তব্যস্থলে পৌঁছায়। এই বিষয়ে রিমার সাথে তার কথা হয়। এরপর রাতের বেলার দিকে, অর্থাৎ 12:30 দিকে আবার রিমার সাথে রিমার হাজবেন্ডের কথা হয়। এক পর্যায়ে রিমার হাজবেন্ড রিমাকে বলে যে তুমি হয়তো একটু অসুস্থ, তোমাকে ক্লান্ত মনে হচ্ছে, তুমি ঘুমিয়ে যাও। তো রিমা ফোন রেখে ঘুমিয়ে পড়ে। রিমা তার রুমের সমস্ত লাইট নিভিয়ে ঘুমাতো। সে যখন ঘুমাচ্ছিল তখন তার আশেপাশের সমস্ত লাইট নেভানো। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। তার চোখে আলো পড়েছে। সে যখন চোখ খুলে তাকায় তখন সে দেখে যে তার বাথরুমের লাইট জ্বালানো। সে চিন্তা করে, ঘুমের মধ্যে চিন্তা করে, অর্থাৎ সে ঠিকভাবে চিন্তা করতেও পারছিল না। সে চিন্তা করে যে হয়তো কারেন্ট চলে গিয়েছিল, কারেন্ট এসে পড়েছে, এই জন্য লাইট জ্বলে উঠেছে। তাই সে উঠে বসে এবং সামনে এগিয়ে গিয়ে বাথরুমের লাইট নিভায়। এরপর বাথরুমের দরজাটা হালকা টান দিয়ে ভিড়িয়ে সে বিছানায় শুয়ে পড়ে। ঠিক যখন সে তার মাথাটা তার বালিশে রাখে তখন সে শুনতে পায় বাথরুমের ভেতরে কে জানি ঝর্ণাটা এইমাত্র ছাড়লো। এই শব্দটা শোনার পর ও একটু চমকে ওঠে। রিমা খুব দ্রুত তার বিছানা থেকে নামে। রিমা খুব সাহসী মেয়ে। এসব সিচুয়েশনে সাধারণত সবাই একটু সময় নেয়, কিন্তু রিমা যখনই ঝর্ণার সে শব্দটা শুনতে পায় সে খুব দ্রুত বিছানা থেকে নামে এবং সে বাথরুমের দিকে হেঁটে যায়। বাথরুমের লাইট জ্বালায় এবং সে দেখছে যে তার চোখের সামনেই ঝর্ণা থেকে পানি পড়ছে। রিমা একটু অবাক হয়।
সে চিন্তা করে পানির পাইপে কি কোনো সমস্যা, পানির লাইনে কোনো সমস্যা। সে সামনে এগিয়ে গিয়ে ঝর্ণাটা বন্ধ করে এবং সেখানে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, বোঝার চেষ্টা করে। এরপর সে আবার বাথরুমের লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। এরপর সে প্রায় ঘুমিয়ে গিয়েছিল। রাত 3টার দিকে হঠাৎ করেই তার ঘুম ভাঙে শ্বাসকষ্টে। সে শ্বাস নিতে পারছে না, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে যখন তার চোখ খুলে তাকায় তখন তার কাছে মনে হচ্ছিল তার আশেপাশের আবহাওয়াটা খুবই গুমোট। হঠাৎ কোত্থেকে জানি একটা আতঙ্ক তার ভেতর ভর করেছে। সে না চাইতেই তার চোখ চলে যায় তার রুমের সেই বাথরুমের দরজায়, এবং তখন সে যেটা দেখে সেটা হচ্ছে সেই অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে সেই বাথরুম থেকে একটা অবয়ব বের হলো, যে খুবই শুকনো। এতই শুকনো সে যে তার কাছে মনে হচ্ছে তার হাড়ের উপর জাস্ট চামড়াটা ঝোলানো। সে শুকনো অবয়বটা তার বাথরুমের পাশে রাখা যে সেলাই মেশিনটা ছিল তার পাশে গিয়ে দাঁড়ায়। এই দৃশ্য কিন্তু রিমা শুয়ে থেকে দেখছে, কিন্তু সে কোনো শব্দ করতে পারছে না। সে একেবারে বোবা হয়ে গিয়েছিল। সে শুধু তার 2 চোখ খুলে দেখছিল যে কি হচ্ছে। সে দেখতে পায় সে অবয়বটা সেই সেলাই মেশিনের পাশ থেকে হেঁটে তার সামনে দিয়ে বারান্দায় চলে যায়। রিমা বারান্দার দিকে তাকিয়েছিল, বারান্দার দরজার দিকে। তখনও সে কোনো শব্দ করতে পারছে না। হঠাৎ করে দেখতে পায় সেই অবয়বটা বারান্দা থেকে তার দিকে একটা উকি দিল, এবং সে উকি দিয়েই তার দিকেই তাকিয়ে আছে। এবং রিমা দেখছে তার ধবধবে 2টা চোখ। এরপর রিমার আর কিচ্ছু মনে নেই, সে হয়তো সেন্সলেস হয়ে গিয়েছিল। পরদিন সকালবেলা সে তার হাজবেন্ডকে এই কথা জানায়। তার হাজবেন্ড বিশ্বাস করে আবার করে না। এক পর্যায়ে তার হাজবেন্ড বলে যে আচ্ছা ঠিক আছে, আজকে রাতের বেলা ঘুমাবার সময় পাশের আন্টিকে নিয়ে এসো, তিনি তোমার সাথে থাকলে হয়তো তোমার ভয়টা কমবে। এবং রিমাও বুঝতে পারে যে আসলে এখন কিছু করার নেই, এই কাজটাই করতে হবে। তাই সে সেদিন দুপুর বেলায় সে তার পাশের বাসায় সে আন্টির কাছে যায় এবং পুরো ঘটনা খুলে বলে, এবং সে আন্টিকে রিকোয়েস্ট করে যে আন্টি আজকে রাতটা আপনি আমার সাথে থাকবেন। তখন সে আন্টি ব্যাপারটা বুঝতে পারেন এবং তিনি রিমার সাথে থাকার জন্য রাজি হন। সেদিন রাতের বেলা খাবার শেষে রিমা এবং আন্টি পাশাপাশি শুয়েছিলেন। রিমা ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু আন্টির ঘুম হচ্ছিল না। তার কাছে মনে হচ্ছে যে বিছানা চেঞ্জের কারণে হয়তো তার ঘুম হচ্ছে না। তিনি কিছুক্ষণ জিকির করলেন, নামাজ পড়লেন, এরপর তিনি শুয়ে পড়লেন। তিনি ঘুমাননি, তিনি জাস্ট শুয়ে আছেন। ঠিক তখনই তিনি দেখেন বাথরুম থেকে একটা লিকলিকে গড়নের কিছু একটা বের হয়ে আসলো, এসে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। এবং আতঙ্কের বিষয় সেটা হচ্ছে এই লিকলিকে জিনিসটা তার দিকে এগিয়ে আসছে। আন্টি চাচ্ছেন তিনি গলা ছেড়ে একটা ডাক দেবেন, কিন্তু তিনি কিচ্ছুই করতে পারছেন না। তিনি শুধু তার 2টা চোখ খুলে তাকিয়ে আছেন। তিনি দেখলেন সেই অবয়বটা তার সামনে এসে দাঁড়ালো এবং ঝুঁকে তার দিকে তাকিয়ে আছে। এটা অনেকক্ষণ যাবৎ সহ্য করবার পর কোনো একটা সময়ে আন্টির গলা দিয়ে আল্লাহ একটা শব্দ বেরিয়ে যায়, এবং সাথে সাথে তিনি দেখেন সেই অবয়বটা এক দৌড়ে বারান্দায় চলে গেল। আন্টি দ্রুত বিছানায় উঠে বসেন এবং রিমাকে ঘুম থেকে ওঠান। ওঠাবার পর বলেন যে তুমি আগামীকালই তোমার বাড়ি চলে যাবে, এখানে তুমি থাকবা না, এই বাসাটা খুবই খারাপ। পরদিন সকালবেলা আন্টি রিমার হাজবেন্ডের সাথে কথা বলেন, পুরো ব্যাপারটা তিনি তাকে বলেন। তখন রিমার বাবা চলে আসে ঢাকায় এবং রিমাকে নিয়ে যায় তাদের বাড়িতে। রিমা যেদিন তার বাড়িতে পৌঁছাবার পর তার খুব ভালো লাগছিল। তার কাছে মনে হচ্ছিল সে এখন নিশ্চিন্ত। সেদিন রাত 9টার দিকে সে তার হাজবেন্ডের সাথে কথা বলতে বলতে তাদের বাড়ির দোতলার যে ছাদটা সেখানে গিয়ে দাঁড়ায়। তাদের ছাদের এক পাশে একটা তেঁতুল গাছ, তেঁতুল গাছের কিছুটা অংশ সেই ছাদের উপরও আছে। তারা প্রায় সেখানে দাঁড়িয়ে বসে আড্ডা দেয়। রিমার চিন্তা ছিল সে ফোনে কথা বলতে বলতে সে জায়গায় গিয়ে দাঁড়াবে এবং সেখানে বসে সে কথা বলবে। সে যখন ছাদে উঠল তখন সে দেখতে পায়
সেই জায়গায় কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং যে দাঁড়িয়ে আছে সে একটু লম্বা মনে হচ্ছে তার কাছে। হঠাৎ তার কাছে মনে হয় এটা কি বাবা। রিমা তখন জিজ্ঞেস করে, কে বাবা? রিমা যখন এই শব্দটা করে তখন রিমা দেখতে পায় যে সেখানে দাঁড়িয়ে ছিল সে তার শরীরটা না ঘুরিয়ে তার মাথাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেলে। এটা দেখে রিমা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে যখন বাসায় নিয়ে আসা হয় তখন তার শরীরে প্রচন্ড জ্বর। এক পর্যায়ে তার হুঁশ ফেরে এবং সে সবাইকে এই ঘটনাটা খুলে বলে। তখন সবাই খুব অবাক হয়, কারণ এই ছাদে তারা কখনোই ভয় পায়নি এবং রিমাও অনেক রাত পর্যন্ত সেই ছাদে থেকেছে কিন্তু কখনোই কোনো ভয় পায়নি। কিন্তু আজকে এটার কারণ কি? এরপর থেকে রিমা তার আশেপাশে একটা অস্তিত্ব টের পায়। তখন হঠাৎ করেই রিমার মনে একটা অনুশোচনা বোধ কাজ করা শুরু করে। সে চিন্তা করে যে তার বড় বোনের সাথেও তো সেম এরকম বিষয়গুলো হতো, আমি তো তখন বুঝতাম না, আমার কাছে বিষয়গুলো অভিনয় মনে হতো, আমি তো আমার বড় বোনের এই কষ্টগুলো উপলব্ধি করতে পারিনি। আজকে আমি যার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা যে কতটা ভয়ঙ্কর ভয়ানক সেটা আমি এখন বুঝতে পারছি, কিন্তু আমার বোনের সাথেও তো সেম ঘটনাটি ঘটে গেছে। তখন রিমা তার বড় বোনকে ফোন দেয় এবং কথা বলে। অনেকদিন পর তারা দুই বোন মন খুলে কথা বলল। তখন রিমার এই সমস্যার কথা শুনে সীমা তাকে যে হুজুর মোটামুটি ভালো করেছিলেন, অর্থাৎ তার হাজবেন্ডের কলিকের মাধ্যমে যে আলেমের খোঁজ পাওয়া গিয়েছিল, সে আলেমকে নিয়ে আসা হয়। সে আলেম আসার পর তিনি কিছুই ধরতে পারছিলেন না, তিনি কোনো ধরনের কোনো ইশারাই পাচ্ছিলেন না, তিনি কিছুই বুঝছিলেন না যে এই মেয়েটাকে কি কিছু পজেস্ট করলো বা কোনো নজর লাগলো, কি হলো, তিনি কিছুই বুঝতে পারছিলেন না। কিন্তু এক পর্যায়ে তিনি অনেক তদবির করে কিছুটা তাকে সুস্থ করে তোলেন। কিছুদিন পর রিমার একটা মেয়ে হয়, খুব সুন্দর ফুটফুটে একটা মেয়ে। কিন্তু এই মেয়েটা একটু অদ্ভুত, তার প্রচন্ড খিদে। একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করার পর কতটুকুই বা খেতে পারে, কিন্তু এই মেয়ে যা খেত তা দেখে যে কেউই ভয় পেয়ে যাবে। পুরো ব্যাপারটা প্রথম দিক থেকেই ছিল অস্বাভাবিক। এবং রিমার ফ্যামিলির লোকজন একটা বিষয় লক্ষ্য করা শুরু করে, সেটা হচ্ছে এই মেয়েটার চেহারার রং কিছুটা পরিবর্তন হয়। মাঝে মধ্যে ওর চেহারা একেবারে লাল হয়ে যায়, মাঝে মাঝে কালচে হয়ে যায়। এই ব্যাপারটা দেখে তারা বুঝতে পারে যে এখানেও কোনো সমস্যা আছে, যে সমস্যাটা প্রথম দিক থেকেই তাদের সাথে ছিল, হয়তো সেটাই এখন পর্যন্ত তাদের সাথে থেকে গেছে। এরপর অনেক হুজুর দেখানো হয়, অনেক হুজুর চেষ্টা করেন, কিন্তু এই সমস্যার স্থায়ী কোনো সমাধান হয় না। এমনকি রিমার যে বড় বোন সীমা, তার সমস্যাও যে পুরোপুরি চলে গেছে সেটা বলা যায় না, কারণ সে এখনো প্রত্যেক রাতে ভয়ানক স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায়, কিন্তু সে কোনো কিছুই মনে রাখতে পারে না। এবং রিমার এই যে সন্তানটা, এই মেয়েটা কিছুদিন পর বিভিন্ন আমল, বিভিন্ন তদবির করার পর এক পর্যায়ে একটু স্বাভাবিক হয়, কিন্তু এখনো তার ভেতর সে সমস্যাটা শেষ হয়নি, এখনো এই সমস্যাটা চলে আসছে। সীমাও এই সমস্যা থেকে এখনো বের হতে পারেনি, এমনকি তার বোন রিমাও এই সমস্যা থেকে এখন পর্যন্ত বের হতে পারেনি। প্রতিনিয়ত তাদের সাথে খুব খারাপ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। কিছুটা হয়তো তারা আগের থেকে ভালো, কিন্তু ঘটনাগুলো এখনো তো তাদের সাথে ঘটে। এটাই ছিল আসিফ মোল্লা ভাইয়ের পাঠানো ঘটনা। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক
কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।